তৌফিক স্টোরিতে স্বাগতম। আমাদের গল্প এখনও শেষ হয়নি, ফিরে এসেছি অন্য গল্প পরিচয়ে। সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালো পাথরের মেঝের দেওয়ালে আবছা আলোয় ভেসে আছে অদ্ভুত ছায়ামূর্তি। মাথার উপরে নিভু নিভু আলোয় জ্বলতে থাকা লাইটের দিকে চোখ তুলে তাকায় হাঁটু গেড়ে বসে থাকা নিক্সন। এমন সময় নড়েচড়ে ওঠে সেই ছায়ামূর্তি। নিক্সন সেদিকে তাকিয়ে ঢুক গিলেন। রাজকীয় বিশাল চেয়ারে বসে আছে জনাথন দা শ্যাডো। নিক্সনের চোখ পড়ে আবছা আলোয় জলজল করে উঠতে থাকা একজোড়া চোখের দিকে। হিমশীত ভয়ানক চেহারা দেখে কেঁপে ওঠে নিক্সনের শিরদাঁড়া। ছায়ামূর্তি জনাথন ধীর কণ্ঠে বলে ওঠে, তুমি জানো নিক্সন, আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু ব্যর্থতাকে ঘৃণা করি। একটা শয়তান ক্যাপ্টেনকে তোমরা থামাতে পারলে না। জনাথনের বলা কথাই চমকে ওঠে নিক্সন ভর্ত কণ্ঠে বলে, সে সামান্য না বস, তার চোখে আগুন, তার মাথায় ব্লুপ্রিন্ট, তার মিশন সেন্স এমন যেন প্রতিপক্ষ মরতেই জন্মেছে। আমাদের লোকগুলো তার সামনে চুনুপুটিও এত মাটিতে মিশে গেছে। নিক্সনের কথাটা কানে যেতেই জনাথন ভয়ানক রেগে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে নিক্সনকে বাকি কথা বলতে না দিয়েই নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নিক্সনের বুকে ঝড়ের মতো এক লাথি মারে। নিক্সন ছিটকে গিয়ে দেওয়ালের গায়ে পড়ে। জনাথন গর্জন করে বলে ওঠে, এই মুহূর্তে তুমি আন্ডারগ্রাউন্ডে নেমে যাবে। আমি এই মুহূর্তে বাংলাদেশে প্রবেশ করব। ধ্বংস করে দেব আমি সেই ভয়ঙ্কর শয়তান ক্যাপ্টেনকে। লাথিটা খেয়ে নিক্সনের নাক দিয়ে রক্ত বেরোলো, উঠে দাঁড়ায়। রক্ত মুছে নাই মুখ থেকে। তার চোখে এখন ভয় নয়, প্রতিশোধের আগুন। জনাথনের চোখে চোখ রেখে বলে, আমি কথা দিচ্ছি, শয়তানটাকে ধ্বংস না করে আমি ফিরব না। এই লাথির জবাব আমি সাব্বিরের উপর মেটাবো। কথাটা বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় নিক্সন। জনাথন এক পলক সেদিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি দিয়ে বলে, নিক্সন, তুমি এখনো বাচ্চা। আমি জানি আজ হোক কিংবা কাল তুমি সাব্বির শয়তানটাকে নিয়ে ফিরে আসবে আমার ডেরায়। ততক্ষণে আমি আমার নতুন চাল সাজিয়ে ফেলবো। কথাগুলো বলতে বলতে জনাথন নিজের চেয়ারে বসে রেড বাটনে ক্লিক করে। অমনি গম গম শব্দে চেয়ার সহ ভূগর্ভের মাঝে নেমে যেতে থাকে জনাথন। এদিকে জেনারেল ওয়াকারের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাব্বির। শরীরে তরতাজা মেজর জেনারেল র্যাঙ্ক। পেছনে দাঁড়িয়ে আছে আরও কয়েকজন অফিসার। জেনারেল ওয়াকার গম্ভীর মুখে সবার দিকে তাকিয়ে হিমশীতল কণ্ঠে বলে ওঠেন, তোমাদের সাহস কি করে হলো আমার হুকুম ছাড়া কুখ্যাত হ্যাকার হোপকে ছেড়ে দেওয়ার? স্যার, হোপকে আমরা ছেড়ে দিয়েছি তার অসহায়ত্ব এবং নিজের পরিবারকে রক্ষা করতে এমন কাজে বাধ্য হয়। সে কোনো অপরাধ করেনি। সে ভিকটিম ছিল, ব্ল্যাকমেল করে তাকে নোরাসাইড ব্যবহার করছিল। মেজর সাব্বির, ভুলে যেও না তুমি নব্য এক মেজর জেনারেল। আমি ৩৭ বছর ধরে সেনাবাহিনীতে আছি। তোমার চেয়ে অভিজ্ঞতা এবং বুদ্ধি অনেক বেশি। জি স্যার, এটা আমি জানি, কিন্তু আমাকে দেওয়া মিশন আমি পূরণ করেছি এবং এটা পূরণ করতে হোপ আমাকে সম্পূর্ণভাবে সাহায্য করেছে। তাই তাকে আমি কিছুটা সাহায্য করেছি তার পরিবারের কাছে ফিরে যেতে। জাস্ট চুপ মেজর সাব্বির, আর একটা কথা আমি শুনতে চাই না। আমি চাই এই মুহূর্তে হোপকে যেখান পারো তুলে নিয়ে আসবে। আমি চাই না তাকে বাংলাদেশ থেকে চলে যেতে দিতে। স্যার, আমি চাইলেই সব হবে না। ভুলে যাবেন না, আমি মেজর জেনারেল। আমার নিজস্ব পাওয়ার এবং একটা পুরো জেলার কমান্ডার। আমি চাইলেই আপনার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারি। সাব্বিরের এহেন প্রকাশ্য এবং বিনা বাক্যতে হুমকি দেওয়ায় জেনারেল ওয়াকার থমকে যান। মিনিট খানেক নীরবতা শেষে জেনারেল ওয়াকার বলে ওঠেন, সাব্বির, দেখো, হোপের কাছে থেকে এখনো অনেক তথ্য পেতে পারি আমরা। যেহেতু সে ক্যারিবিয়ান, আর তোমাকে সেদিন মেসেজ পাঠানো জনথনও কিন্তু এদেরই লোক। জনথনকে খুঁজে নেব স্যার। আমি এই মিশন সম্পন্ন করব যে কোনো মূল্যতে। ঠিক আছে, তুমি এসো, আমি বাকিটা দেখে নিচ্ছি। সাব্বির মিটিং রুম থেকে বেরিয়ে আসে। অমনি জেনারেল ওয়াকার নিজের চেয়ারে বসে থমথমে মুখে বাকি অফিসারদের দিকে তাকায়। এমন সময় কর্নেল মাহফুজ বলে ওঠে, স্যার, আমার একটা কথা বলার ছিল। ওয়াকার চোখ থেকে চশমা খুলে তাকান কর্নেল মাহফুজের দিকে। খানিকক্ষণ কিছু ভেবে বলে ওঠেন, হ্যাঁ বলুন কর্নেল সাহেব। আমার মনে হচ্ছে স্যার, মেজর সাব্বিরকে আমরা একটু বেশি মাথায় তুলে ফেলেছি। ওর যা ইচ্ছে তাই করছে। ওর ওপর কি কোনো কমান্ড নেই আমাদের? ওর কি কোনো নিয়মনীতি নেই? সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী। এখানে সাব্বির সরাসরি কমান্ড ভঙ্গ করছে। তার চাকরি তো থাকার কথা নয় স্যার। ওয়াকার মুচকি মুচকি হাসেন আর দীর্ঘশ্বাস ফেলেন। দেখুন কর্নেল সাহেব,
একটা বাহিনীতে সবাই যদি সুশৃঙ্খল হয় তবে কখনোই সেই বাহিনীকে ভয় করবে না শত্রুরা। যেমন দেখুন উত্তর কোরিয়ার কিম জং উনকে, তার মতো এক নায়কত্ব আর পাগলাটের স্বভাবের কারণে তার দেশের দিকে কেউ নজর দেওয়ার সাহস পায় না। যদি তার দেশ দুর্ভিক্ষের মতো কোনো উন্নত প্রযুক্তি নেই, বিভিন্ন নিষেধাজ্ঞায় জর্জরিত। স্যার, আপনি কি বলতে চাচ্ছেন? আমার বোধগম্য হচ্ছে না। হবে কর্নেল সাহেব, আগে শুনুন। অপরদিকে ইরানকে দেখুন, সুপার পাওয়ার, অত্যাধুনিক ড্রোন, মিসাইল, কিন্তু তাদের নেতার নেতৃত্ব দুর্বল, শান্তিপ্রিয়। একটা হুমকি ধামকি দিয়েই শেষ, কার্যকারী কোনো পদক্ষেপই সে নেয়নি। ইসরায়েল তার দেশের মাথাগুলোকে ধ্বংস করলেও ইরান ব্যর্থ। এত অত্যাধুনিক অস্ত্র রেখেও কি তবে কোনো লাভ হলো? এর মানে কি স্যার? এর মানে একটাই, সুশৃঙ্খল থাকলেই আমরা শক্তিশালী হব না। আমাদের দরকার কিছু অত্যাধিক দুঃসাহসিক নেতা, আর সেই নেতা হলো মেজর সাব্বির। তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি আমি, এবং সে যা ভালো মনে করার করবে। সে প্রকৃত দেশপ্রেমিক। কিন্তু স্যার, জেনারেল ওয়াকার এবার রেগে যান। আগুন ছড়ানো চোখে কর্নেল মাহফুজের দিকে তাকিয়ে চাপা কণ্ঠে বলেন, কোনো কিন্তু নয়, আপনারা এখন আসতে পারেন। সাব্বিরকে নিয়ে আমি কোনো শব্দ আর শুনতে চাই না। আর হ্যাঁ, মনের মাঝে যদি প্রশ্ন জাগে তাকে স্বাধীনতা দেওয়ার পরও আমি কেন তাকে শাসন করি, তবে মনে রাখবেন, এটা করি ছেলেটাকে রাগিয়ে দিতে। ছেলেটার যত রাগে শত্রুর ধ্বংস তত ভয়ঙ্কর হয়। আসুন। জেনারেল ওয়াকারের এমন ভয়ানক রূপ দেখে মাহফুজ সহ সবাই বেরিয়ে যায় মিটিং রুম থেকে। জেনারেল ওয়াকারও বেরিয়ে যায় নিজের রুমের দিকে। থমথমে মুখে নিজের অফিস রুমে বসে আছে সাব্বির। চোখের পাতা কেমন ভারী ভারী হয়ে আছে ওর। মাথায় চিন্তার বোঝা নিয়েই তাকাই সামনে বসে থাকা তিশার দিকে। তিশা একমনে পলক্ষীন চোখে তাকিয়েছিল স্বামীর দিকে। দুজনের চোখাচোখি হতেই মুচকি হাসে সাব্বির, আর তিশা চোখটা নামিয়ে নেয়। কি গো বউ, এভাবে তুমি আমার দিকে চেয়ে আছো কেন? কিছু বলবে? আমার স্বামীর দিকে আমি তাকাবো না তো কে তাকাবে শুনি? তাও ঠিক, কিন্তু এখন তো ডিউটি টাইম, তুমি এখানে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি। তুমি কি বিরক্ত হলে আমার আশায়? চলে যাব কি? সাব্বির তিশার গাল টেনে বলে, যাওয়ার জন্য তো আসনি তিশা, বলো কি বলতে এসেছো? তোমার এত বড় প্রমোশন হলো, অথচ তুমি কেমন যেন ঝিমিয়ে আছো। আমাকে বলবে প্লিজ, তোমার কি হয়েছে? কেন তুমি এমন মন মরা হয়ে গেলে? বাবা মা তো বারবার আমাকে বলছে, মা তৃষা, ছেলেটার কি হলো বলতো? আমরা তাকাতেই পারছি না। আমি হতাশ কণ্ঠে বলছি তাদের, আমি জানি না, এখন আর ওটা বলতে পারবো না। তুমি বলো কি হয়েছে তোমার? সাব্বির হাতটা বাড়িয়ে তিশার চেয়ারটা নিজের চেয়ারের পাশে এনে তিশার চোখে চোখ রেখে ধীর কণ্ঠে বলে, তোমাকে বলতাম না তিশা, তবে এত করে যখন বলছো তখন বলি শোনো। আমার প্রমোশনের দিন কাসিম বাঘার বস, এই স্যাডো গায়ের মূল গ্যাংস্টার আমাকে নক দিয়েছে, কোথায় হুমকি দিয়েছে। আমি সেই হুমকির কথাই ভাবছি। বুঝেছি, এই শ্যাডো গ্যাং তো কানাডায় তৎপর। তোমার মনে নেই আমি কানাডায় যাওয়ার পর আমার এক বান্ধবীকে অপহরণ করা হয়েছিল? পরে আমি শুনেছি এটা শ্যাডো গ্রুপই করেছে। তাদের উদ্দেশ্যটা কি আমি বুঝতে পারছি না তিশা। একবার যদি বুঝতে পারি তবে সত্যি বলতে সবগুলোকে ধ্বংস করে ফেলবো আমি। তিশা সাব্বিরের কপালে চুমু দিয়ে বলে, আমি জানি তুমি পারবে, তবে হ্যাঁ, নিজের পেশাগত দায়িত্বের পাশাপাশি আমাদেরও তো সময় দিতে হবে। কথাটা বলি তিশা সাব্বিরের বুকে মুখ লুকায়। সাব্বির তিশার কথা শুনে কিছু বলতে গিয়েও হঠাৎ থেমে যায়। বিস্ময়কর চাহনি আর উত্তেজিত কণ্ঠে বলে, আমাদের মানে? মানেটা স্বাভাবিক মেজর সাহেব, আমরা 2 জন থেকে 3 জন হতে চলেছি। সাব্বির তিশার কথা শোনা মাত্র বেশ জোরে বলতে থাকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের নেককার সন্তান দান করুক। তিশা, তুমি এটা কবে আজ সকালে। বাবা আমাদের বলেছে? না, সবার প্রথম আমি আমার হাজবেন্ডকে বলবো ভেবে ছুটে এসেছি। চলো চলো বাসায় যাও, এত বড় খুশির দিনে ক্যান্টনমেন্টে থাকতে ইচ্ছা করছে না। সাব্বির দ্রুত চেয়ার থেকে উঠে তিশার হাত ধরে বেরিয়ে আসে ক্যান্টনমেন্ট থেকে। 2 হাত ভর্তি মিষ্টি নিয়ে সাব্বির বাসায় প্রবেশ করতেই এগিয়ে আসে রাহা। সাব্বির রাহাকে কোলে তুলে নিয়ে তাকায় তিশার দিকে। তিশা লাজুক হেসে দ্রুত চলে যায় ঘরে। সাব্বির রাহাকে কোলে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসতেই দাবা খেলা বাদ দিয়ে আদিল সাহেব আর সাইম চৌধুরী তাকান ছেলের দিকে। এমন সময় আদিল সাহেব বলে ওঠেন, কি রে বাবা, আজ হঠাৎ এত তাড়াতাড়ি বাড়ি আসলি, তা আবার হাতে করে এত মিষ্টির প্যাকেট? বাবা, তোমরা তো দাদু হতে চলেছো, আর এই খবরটা শুনে মিষ্টি মুখ না করলে কি হয়? সাইম চৌধুরী চমকে ওঠেন। দাবা ঘরগুলোর দিক থেকে মনোযোগ সরিয়ে চাপা উত্তেজনায় বলে ওঠে, কি বলছিস বাবা, সকাল সকাল মজা করতে এসেছিস?
না বাবা, এটাই সত্যি। এমন সময় কিচেন থেকে নাজিয়া চৌধুরী এগিয়ে এসে দাঁড়ায় সাব্বিরের পাশে আর বলে, সে তো আমি ওকে আগেই বুঝিয়েছিলাম। মেয়েটা দুদিন থেকে বমি করছিল, কতবার বললাম চল ডাক্তারের কাছে, গেল না মেয়েটা। আর আজ হঠাৎ সকাল সকাল বাড়ি থেকে বের হওয়ার সময় ওর হাসি দেখেছিলাম। তা বাবা আর আম্মু, তোমাদের কিরকম অনুভূতি হচ্ছে দাদা দাদি হচ্ছে শুনে? আপাতত আমার খুশি নাই বাবা। হাল্লা করে আমাদের ছোট্ট সাব্বির তিশা দুনিয়াতে আসি, তখন বলবো অনুভূতি কেমন। হ্যাঁ রে বাবা, আদিল ভাই ঠিকই বলেছে। তুই ঘরে যা নাজিয়া, 2 কাপ চা দিয়ে যেও তো। আম্মু, মিষ্টিগুলো নিয়ে যাও। সাব্বির নিজের ঘরের দিকে পা বাড়াবে অমনি রাহা সাব্বিরের পা জড়িয়ে ধরে মেঝেতে বসে পড়ে। বোনের এহেন কাণ্ডে সাব্বির অবাক হয়ে বলে, আরে আরে, আমার বোনটার কি হলো? এভাবে পা জড়িয়ে ধরলো কেন? রাহা অভিমানী কণ্ঠে বলে, আমি ফুপি হব ভাইয়া। হ্যাঁ, তুমি গোলুমুলো পিচ্ছির ফুফু হবে। আর ফুপু হলে তো বাবা মা আমাকে আর আদর করবে না, ওই পিচ্চিকে করবে। আমি কিন্তু কেঁদে দিব তখন। সাব্বির সহ সবাই হো হো করে হেসে দেয়। সবচেয়ে হাসেন নাজিয়া চৌধুরী। তিনি হাসতে হাসতেই এগিয়ে এসে রাহাকে কোলে তুলে নিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে দেয় রাহার মুখ আর আদুরে কণ্ঠে বলে, কি যে বলিস না আমার সোনা মা, তোর দুটো বাবা দুটো মা আছে, তোর কি আদরের কমতি হবে? বরং তুই আরো বেশি আদর পাবি। বাবা তুই ঘরে যা, আমি পাগলিটাকে সামলাই। সাব্বির নিজের রুমের সামনে আসতে দেখতে পায় তিশা দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাগের চাপ। সাব্বির বেশ ভয় পায় এই তিশার রাগের চেহারাটাকে। পাগলিটাকে রাখতে দেখলে ভীষণ সুন্দর লাগে, আবার ভয়ও হয়। সাব্বির আমতা করে কিছু বলতে যাবে, তার আগে তিশা বলে ওঠে, কুত্তা, তোর এত সময় লাগে কেন উপরে আসতে? এত কষ্ট করে এই খবর দিলাম, অথচ আমাকে কিছু না বলেই নিচে আড্ডা দিতে চলে গিয়েছিল। আরে না না বউ, এমনি আমাদের আগত বাবুর আগমনের কথা বললাম, তুমি রাগ করছো কেন? রাগ করবো না? এই কয়টা দিন তুমি আমার সাথে মন খুলে কথা বলেছো? সাব্বির মাথা চুলকিয়ে বলে, না মানে বউ, মিশন নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম, তাই তো বাড়িতে আসতে পারিনি। সময় দেবো কি করে বলো? আর তাই বাড়িতে ডেকে এসেছি। আজ থেকে 1 মাস শুধু আমাকে সময় দেবে। আমার সম্পূর্ণ যত্ন তুমি করবে, নয়তো তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম। সাব্বির নিজের কোমল হাতে তিশার দুগালে হাত দিয়ে শান্ত আর আদুরে কণ্ঠে বলে, আমার দুটো মা আছে দিশা, তারাই তোমার সেবা যত্ন করবে। আমি কয়েক মাস তোমার পাশে থাকতে পারবো না, আমার ভীষণ কাজের চাপ, আমাকে যে কোনো সময় মিশনে চলে যেতে হবে। তিশা সাব্বিরের হাত নিজের গাল থেকে ঝেঁকটি বেড়ে সরিয়ে দেয় আর অভিমানী কণ্ঠে বলে, ঠিক আছে, তবে তুমি যাও তোমার মিশনে। আমি নিজেই নিজের যত্ন নেব, আর আব্বুকে তোমার নামে শত শত অভিযোগ জানাবো। সাব্বির তিশাকে নিজের বুকের মাঝে জড়িয়ে নেয়। তিশা প্রথমে ছাড়াতে চেষ্টা করলো, পরে নিজে থেকে সাব্বিরকে শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে দেয়। সাব্বির তিশাকে নিজের বুকের মাঝ থেকে তুলে পরম যত্নে তিশার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, এভাবে কেঁদো না তো দিশা, তুমি তো একা নয়, আমাদের অনাগত সন্তান তোমার মাঝে আছে। আমার বাবা মাগুলো তো আছেই, তারা তোমায় দেখে রাখবে। ঠিক আছে, তবে হ্যাঁ, মিশন শেষ করে 1 মিনিটও কোথাও দেরি করবে না, সঙ্গে সঙ্গে চলে আসবে বাড়িতে। আসবো পাখি, এবার একটু হাসো না প্লিজ। তিশা মিটিমিটি হাসে, আর সেই প্রাণ খোলা হাসির দিকে একমনে তাকিয়ে থাকে সাব্বির। এই হাসির প্রেমেই তো পড়েছিল সে। রাত 12টা, তিশা ঘুমিয়ে গিয়েছে। সাব্বির তিশার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে ভাবতে থাকে, ওর এই মিশনে যদি মারা যায় তবে তার অনাগত সন্তানকে কে দেখবে। পরক্ষণেই নিজেকে সামলে নেয়, চুপি চুপি বিছানা থেকে উঠে এগিয়ে যায় ওর বাবা মায়ের রুমের দিকে। আদিল সাহেব আর রাহেলা বেগম তখন জেগেছিলেন। সাব্বিরকে আসতে দেখে তারা উঠে বসেন। সাব্বির এগিয়ে গিয়ে বসে রাহেলা বেগমের পাশে। রাহেলা বেগম আজ কয়েকটা দিন হলো জ্বর, সেই সাথে বাতের ব্যথা, বিছানা থেকে তেমন একটা ওঠেন না। সাব্বির ওর মায়ের কপালে হাত দিয়ে অনুভব করে জ্বর নেই তেমন। রাহেলা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, কি রে বাবা, এত রাতে এলি যে, কিছু বলবি? মিশনে যাবো মা, কবে ফিরবো বাসায় তেমন জানি না, তাই কথা বলতে এলাম। তিশার পাশে এখন থাকলে হতো না বাপ, মেয়েটার প্রথমবার বাচ্চা হবে, মেজাজ সব সময় খিটখিটে থাকবে, কখন কি লাগে না লাগে। তুমি ভেবো না মা, তোমার জ্বর এখনো ভালো না, কেন বুঝছি না, ঠিকমতো ওষুধ খাচ্ছ তো? ঔষধে কি আর কাজ হয় রে বাবা? তোর চিন্তাই মন সারাক্ষণ ছটফট করে,
কয়টা দিন হলো তুই বাড়ি আসিস না। সারাদিন কোথায় থাকিস কিচ্ছু জানি না। 11 বছর দূরে থেকেছিস, তোর খোঁজ পাইনি। যখন পেলাম তখন তোকে আর কাছেই পাচ্ছি না। উড়ে উড়ে যাচ্ছিস তুই। চিন্তা করো মা, এই মিশন শেষে লম্বা একটা ছুটি নেব, তোমাদের নিয়েই কাটাবো সেই সময়গুলো। সে না হয় হলো, কিন্তু তোর শরীরের কি হবে সেটা ভেবেছিস? আমার শরীর তো বেশ ভালোই আছে বাবা, প্রতিদিন জিম করি আমি, শরীর খারাপ থাকার প্রশ্নই আসে না। আমিও জিম শুরু করেছি, শরীর ফিট তো সব ফিট। শোন, মিশনে নিজেকে সর্বোচ্চ দিবি, শত্রুকে কখনোই ছোট করে দেখবি না, আর যুদ্ধক্ষেত্রে শত্রুকে কখনোই ছেড়ে দিবি না, কেননা তুই শত্রুকে ক্ষমা করে দিলেও সে কিন্তু পেছন থেকে আঘাত করতে দুবারও ভাববে না। হ্যাঁ বাবা, আমি কখনোই ছাড়িনি। যাই হোক আম্মু, রাহা আর তোমার বৌমার খেয়াল রেখো, আমি আজই চলে যাব। আদিল সাহেব ইতস্তত করছিলেন কতগুলো বছর ছেলেকে জড়িয়ে ধরেনি। আজ বড্ড ইচ্ছে করছিল তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে বিদায় দিতে। বেশ খানিকক্ষণ ইতস্তত করে হুট করে ছেলেকে জড়িয়ে ধরেন আদিল সাহেব। বাবার এমন করবে সাব্বির কখনো ভাবিনি। সে নিজেও ওর বাবাকে জড়িয়ে ধরে। বাবা ছেলে বেশ খানিকক্ষণ একে অপরকে জড়িয়ে ধরে রেখে বিদায় জানেন। নাজিয়া চৌধুরী ঘরের মধ্যে অস্থির হয়ে পায়চারি করছেন, একটুও বসছেন না বিছানায়। যা দেখে সাইম চৌধুরী বিরক্ত নিয়ে বলেন, এই যে মহারানী, এইভাবে বারবার চক্কর দিচ্ছ কেন ঘরের মাঝে? কিছু কি হয়েছে? চুপ করো তো সাব্বিরের বাবা, আমার মন কেমন যেন ছটফট করছে। ছেলেটা এতদিন পর বাড়ি এসেছে। হ্যাঁ এসেছে, তাতে কি হয়েছে? আমার মন বলছে ছেলেটা আমাদের সাথে দেখা করতে এসেছে। ও কোনো বড় মিশনে চলে যাবে বহুদিনের জন্য। নাজিয়া চৌধুরী কথা বলার মাঝেই দরজায় নক করে সাব্বির। নাজিয়া চৌধুরী দ্রুত গিয়ে দরজা খুলতে সাব্বির হাসি মুখে বলে, ঘুমাওনি আম্মু? এত রাত জেগে থাকা তো ভালো না। নাজিয়া চৌধুরী ফ্যালফ্যাল করে ছেলের দিকে তাকিয়ে থাকেন। ছেলের চোখে মুখে মিথ্যা হাসি। তিনি বুঝতে পারেন গম্ভীর মুখের উপর জোর করে হাসি ধরে বেশ অদ্ভুত লাগছিল সাব্বিরকে। নাজিয়া খানম ছেলের হাত ধরে ভেতরে নিয়ে এসে বিছানায় বসান আর ধীর কণ্ঠে জিজ্ঞেস করেন, বাপজান, তুই সত্যি করে বলতো, কিছু কি লুকাচ্ছিস তুই আমাদের থেকে? তেমন কিছু না আম্মু, আসলে আমি মিশনে যাব। আজ রাতেই কবে ফিরবো বলতে পারছি না, তাই মন খারাপ। এই সামান্য ব্যাপারে মন খারাপ করার কি আছে? মিশনে যাবি, ভালোভাবে শেষ করে ফিরে আসবি। আর কেউ না জানুক, আমি জানি তুই ভালোভাবেই মিশন শেষ করে আসবি। তিশাকে একটু সামনে রেখো। হ্যাঁ, তা তো রাখতেই হবে। যতই হোক আমাদের নাতি নাতনি বড় হচ্ছে পাগলিটার মধ্যে। কাশেম বাঘাকে তো হত্যা করে ফেলেছ, তাই না? হ্যাঁ, কাসেম বাঘাকে শেষ করে ফেলা হয়েছে, ওর সাথে নরাসিরকেও খতম করে ফেলা হয়েছে। তাহলে হঠাৎ আবার কোন মিশনে যাচ্ছ? আমার জানা মতে এখন তার কোনো ক্রাইম হয়নি। হয়েছে বাবা, এটা সিক্রেট। যে যাই হোক, ভোর রাতে আমাকে বেড়ে যেতে হবে। ঠিক আছে, এসো। সাব্বির বেরিয়ে আসে তাদের রুম থেকে আর উকি দেয় রাহার রুমে। পাগলিটা ঘুমিয়ে কাদা। সাব্বির আবারও রুমে আসতেই চমকে ওঠে। তিশা জেগে বসে আছে। সাব্বির রুমে ঢুকতেই ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে তিশা বলে ওঠে, এই কোথায় গিয়েছিলে? সাব্বির ধীর পায়ে এগিয়ে গিয়ে তিশার পাশে বসে। খুব আলতো করে তিশার দুটো হাত ধরে চোখে চোখ রেখে বলে, তিশা, হেডকোয়ার্টার থেকে মেসেজ এসেছে, আমাকে আজ রাতে হেডকোয়ার্টারে চলে যেতে হবে। সম্ভবত কোনো বড় মিশনে লেট দেবো আমি। তিশা কিছু সময় চুপ থেকে বলে, তাহলে কি তুমি বাসায় যাবে না? না তিশা, বের হবো। বাইরে গাড়ি চলে এসেছে। তুমি ঠিক কোন জায়গায় যাবে বলে মনে হচ্ছে? এটা এখনো জানি না, তবে ঢাকায় থাকবো না, এটা শিওর। ঠিক আছে, তোমাকে বারণ করব না। তবে শোনো, সুস্থভাবে বাড়ি ফিরবে। আমি চাই না আমার সন্তান বাবা ডাক থেকে বঞ্চিত হোক। এভাবে বলছো কেন তিশা? তোমার সন্তান আমার সন্তান নয় কি? ওহ, রাখো। কখন বের হবে? ব্যাগ গুছিয়েছো? ওসবের দরকার নেই তিশা, মন দিয়ে শোনো। ঠিকমতো খাওয়া দাওয়া করবে। আর হ্যাঁ, হয়তো আমাদের কথা হবে না কয়েক মাস, টেনশন করবে না একদম, আমি সুস্থ হয়ে ফিরবো। কথাটা বলে সাব্বির উঠে দাঁড়ায় বিছানা থেকে দরজার দিকে এগিয়ে যেতে নিবে। অমনি তিশা পিছন থেকে ছুটে এসে সাব্বিরকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলে। সাব্বির নিজেকে শক্ত করে নেয়, কেননা পুরুষের কাঁদতে নেই। তাড়াতাড়ি আসবে কিন্তু। চেষ্টা করব। ভালোবাসি তোমাকে আমি। আমিও ভালোবাসি পাগলি। ভোর 5টা। বাড়ির সামনে আর্মি জিপ আসতেই সাব্বির ড্রাইভিং সিটে গিয়ে বসে। এমন সময় পেছন থেকে আবির বলে ওঠে, স্যার, আজ হঠাৎ মেসেজ দিয়ে আসতে বললেন কেন?
কোনো মিশনে বের হবেন? হ্যাঁ আবির। তাহলে বস, হেলিকপ্টার নিয়ে যাওয়া যেত। এভাবে গাড়িতে কি করে সম্ভব, তাও আবার একটা হাইস কার নিয়ে? আমরা ফার্স্ট যাব এয়ারপোর্টে, সেখানে আমার এক বন্ধু অপেক্ষা করছে। সাউথ বেল বেঁধে চুপচাপ বসে থাকো। রায়হান, তোমাকে বলেছিলাম না বান্দরবন নিয়ে নকশা তৈরি করে ফেলছে, করেছো? জি স্যার, কমপ্লিট চন্দ্রভার ট্রানজিট ক্যাম্প আমার নখের আগালে। আপনি বলবেন আর সব রাস্তা আমি দেখিয়ে দেব। ক্যাপ্টেন আবির। স্যার, আমাকে শুধু আবির বলুন। আমি ক্যাপ্টেন হতে চাই না, আমি আপনার টিমের মেম্বার হিসেবেই গর্বিত। ওসব ছাড়ো, তুমি আমাদের হ্যাকিং এর কাজটা করতে আজ থেকে তুমি গ্রাউন্ডে আসি, রায়হান মাহিদার লিড দেবে আর আমি একাই 1 পাস লিড দেব। কিন্তু স্যার, এতে আপনার ক্ষতির সম্ভাবনা বেশি। না আবি, এতেই ভালো, কারণ আমি দ্রুত মুভ করতে পারবো। তাছাড়া আমার সাথে থাকবে হোপ। তোমরা তো জানোই হোপ হলো কুখ্যাত হ্যাকার। নোরা সাইডে ব্ল্যাকমেলের শিকার হয়ে খারাপ কাজে লিপ্ত হয়েছিল। এখন ওকে আমরা ভালো কাজে লিড দেব। কিন্তু স্যার, ওকে আমরা পাবো কোথায়? আপনি তো ওকে ওর দেশে পাঠিয়েছেন। আবির, তুমি এখনো কাছে আছো, নিজের ব্রেনকে কাজে লাগাও। আমরা এয়ারপোর্টে যাচ্ছি হোপকে রিসিভ করতে। আসিক, রায়হান আর বিশেষ করে মাহিন, তুমি শোনো। বলুন স্যার। গত মিশনে আমার বানানো হ্যান্ড গ্রেনেডগুলো তেমন কোনো কাজে ছিল না। আমি চাচ্ছি না এমনটা আর একবার হোক। দ্রুত নিজেকে ইমপ্রুভ করো। সরি স্যার, আমি তখন আমার বোমগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্টে লপ্ত ছিলাম। বর্তমান সব পরীক্ষিত, আমি শতভাগ সফল হব। সেটাই আশা করি তোমার থেকে মাহিন, কেননা গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্লোফ্রম বোমায় আসো। জি স্যার, জীবিত শত্রু ধরতে হলে অবশ্যই তাদের সেন্সলেস করতে হবে, যা এবার আমি ভালোভাবেই করে দিব। আসিক, তুমি তো স্নাইপার, তোমাকে নিয়ে আমার বলার কিছু নেই। তবে এটুকু শোনো, আমার হুকুম ব্যতীত দ্বিতীয় শ্যুট করতে যেও না। সেই সাথে পরিস্থিতি খারাপ বুঝলে আমার হুকুমের আশায় থেকো না। জি স্যার, আমি আপনার টিমে 2 বছর ধরে আছি। আমি বুঝে গিয়েছি আপনার মাইন্ড কেমন। আমি আপনার সব ইশারা বুঝি। সেই কারণেই তুমি আমাদের টিমের মেম্বার। আসিক সাবির কথাগুলো বলে ড্রাইভিং এ মনোনিবেশ দেয়। স্পিড মিটারে কাটা 100-তে ছুঁইছি। গভীর রাতে রাস্তা সম্পূর্ণ ফাঁকা, তবু আবির সিট বেল্ট আঁকড়ে ধরে তাকায় আশিকের দিকে। আশিক চুপচাপ বসে আছে দেখে আবির বলে ওঠে, ওই আশিক, তোর ভয় করছে না? স্যার এত স্পিডে গাড়ি চালাচ্ছেন, আমার তো কলেজে বেরিয়ে যাচ্ছে রে। তুই রিল্যাক্স মুডে বসে থাক, দেখবি এনজয় করবি স্যারের ড্রাইভিং। চুপ শালা, খুব এনজয় হচ্ছে। এদিকে আমার বারবার বেচারি নেহার কথা মনে পড়ছে। 1 মাসের প্রেগনেন্ট আমার কলিজার পাখি বেচারি, আমার কিছু হলে বাঁচবে না। আশিক ভাই, এই আবির তো বিয়ে করে বউ পাগল হয়ে গিয়েছে। দেখেন বউয়ের জন্য কেমন কাঁদছে। বেশি কথা বলবি না মাহিন, তোরা তো অবিবাহিত, তাই বুঝবি না আমার পরিস্থিতি। নেহা প্রেগনেন্ট, পাগলিটা ছাড়বে না আমাকে। তবুও বহুত কষ্টে বুঝিয়ে এসেছি, বিয়ে আগে কর, তারপর বুঝবি স্ত্রীর চোখের পানি দেখলে কেমন লাগে। গুলি সহ্য করে নিতে পারি, তবে ভালোবাসার মানুষের কান্না সহ্য করতে পারি না। মাহিন আবিরের এমন লম্বা কথাই চুপ হয়ে যায়। আশিক ও মাহিনের কানে কানে বলে, মাহিন, বেশি কথা বলো না। আমরা আসলেই আবিরের পরিস্থিতি বুঝতে পারছি না। তবে আবিরের জায়গায় নিজেকে বসিয়ে যা অনুভব করছি তা হলো স্ত্রীর টেনশন, তার চেয়েও বেশি টেনশন অনাগত সন্তানের। আবির, চিন্তা করিস না বন্ধু, সব ঠিক থাকবে। হ্যাঁ আবির, শুধু শুধু চিন্তা করছিস? সাব্বির স্যারের ড্রাইভিং তুই কি দেখিসনি? স্যার, গাড়িটা আস্তে চালানো যাবে? সাবির এতক্ষণ ওদের বকবক শুনলো। আবির এহেন কথাই বেশ রেগে যায়। গাড়ির লাইট জ্বালিয়ে কটমট চোখে আবিরের দিকে তাকিয়ে চাপা কণ্ঠে বলে, আর একটা কথা বললে তোমার ক্যাপ্টেন ব্যাচ করে নেবো। আবির, চুপচাপ বাজে না বকে বসে থাকো। তোমার কথায় স্লো চালিয়ে বিমানবন্দরে পৌঁছাতে পারবো না 6টায়। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড মূল্যবান এখন। আরেকটু পরে ঢাকা শহর এমন ফাঁকা থাকবে না, জ্যাম এর নগরীতে পরিণত হবে। তাই জাস্ট চুপ, আর একটা কথা না। আবির দ্রুত চুপ হয়ে যায় আর ভালোভাবে সিট বেল্ট আঁকড়ে ধরে চোখ দুটো বন্ধ করে রাখে। সাব্বির আরও স্পিড বাড়িয়ে দেয়। কচুক্ষেত থেকে বিমানবন্দরে পৌঁছাতে লাগে 30 মিনিট। সাব্বির গাড়ি পার্কিং করে 1 মিনিটে দৌড়ে টার্মিনালের ভিতরে প্রবেশ করে। আশেপাশে তাকাতেই চোখ যায় বিশাল দেহি একটা কৃষ্ণাঙ্গ যুবকের দিকে। সাব্বির লোকটার দিকে হাসি মুখে এগিয়ে যেতে থাকে। হ্যাঁ, লোকটা আর কেউ নয়, হোপ। হোপ এগিয়ে এসে সাব্বিরকে আলিঙ্গন করে। সাব্বির অত্যন্ত নরম কণ্ঠে বলে, হোপ, কেমন এনজয় করলে নিজ দেশে? হোপ ভীতু কণ্ঠে বলে, তেমন ভালো না স্যার। আমি জামাইকা নিজের পরিবারকে সুরক্ষিত করে আসলাম, সেই সাথে একটা খবরও এনেছি। খবর? হ্যাঁ স্যার, জনাথন তার ডান হাত নিক্সনকে বাংলাদেশে পাঠাচ্ছে। তাহলে তো ভালোই, নাক টানবো, মাথা চলে আসবে। না স্যার, তাদের নেটওয়ার্ক অনেক লম্বা, আগা থেকে গোড়াতে যেতে হবে। সাব্বির আশেপাশে তাকিয়ে বলে ওঠে, সেসব পরে কথা হবে। হোপ, চলো গাড়িতে উঠতে হবে। সাব্বির হোপকে নিয়ে গাড়িতে এসে বসে। হোপ সবার সাথে কৌশল বিনিময় করে ব্যাগ থেকে নিজের ল্যাপটপ বের করতে যাবে। অমনি আবির নিজের ল্যাপটপ এগিয়ে দিয়ে বলে, আজ থেকে এই ল্যাপটপ তোমার, আর তোমার ল্যাপটপটা আমাকে দিয়ে দাও।
ওকে ম্যান, কোনো সমস্যা নেই, নিয়ে নাও। ল্যাপটপ অদল বদল করে হপ ল্যাপটপে গভীর মনোযোগ দেয়। এমন সময় সাব্বির বলে ওঠে, হোপ তুমি তো নিশ্চিত জানো জনাথনের কতগুলো ঘাঁটি আছে এই বাংলাদেশে? হপ খিলখিল করে হাসতে হাসতে বলে, জি স্যার, সবগুলো ঘাঁটির তথ্য আমি জানি, এমনকি জনাথনের ডান হাতকেও আমি সরাসরি দেখেছি। এরা মূল কোন দেশের হোপ? এটা বলা মুশকিল স্যার, এদের পারিবারিকভাবেই এমন মাফিয়া কাণ্ডে যুক্ত, যে কোনো দেশে এরা জন্ম নিয়েছে। এক কথায় জমের ঠিক নেই। ঠিক আছে হোপ, ল্যাপটপ রেখে লম্বা একটা ঘুম দাও, তারপর তোমাকে কাজে লাগাবো আমি। আবির তুমিও চুপচাপ বসো, 7টা বাজতে আর মাত্র 20 মিনিট বাকি, আমাদের এই সময় ক্যান্টনমেন্টে পৌঁছতে হবে। ওকে স্যার। আবিরের কথা শেষ হওয়ার পরপরই সাব্বির এক্সিলেটর সম্পূর্ণভাবে ডেবে ধরে। গাড়ির স্পিড মিটারে কাটা 120 ছুঁই ছুঁই। আবির দৌড়াদৌড় পড়ছে জোরে জোরে, আর আশিক নিশ্চুপ ভাবলেশীনভাবে বাহিরে চেয়ে আছে। জেনারেল ওয়াকারের সামনে বসে আছে সাব্বির। জেনারেল গম্ভীর মুখে আজ হাসি হাসি ভাব। তিনি সাব্বিরের দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলেন, মেজর সাব্বির, তোমার মিশন সেন্স নিয়ে আমার কোনো অভিযোগ নেই, আমি অত্যন্ত খুশি। তবে একটা জিনিস মনে রেখো, মিশনে মাথাই আসল, এটা ঠান্ডা রাখবে। আমি সবসময় এই সব মেনেই চলি স্যার, মাথা ঠান্ডা তো সব ঠান্ডা। তোমাকে বান্দরবান চলে যেতে হবে সাব্বির। কোন ক্যাম্পে? ওই চন্দ্রপাহাড় ট্রানজিট ক্যাম্পে। ওখান থেকে খবর এসেছে সেখানে নাকি পাহাড়ের ঢালে বৌদ্ধ ধর্মের মন্দির আছে পরিত্যক্ত আস্থায়। ইদানিং সেখানে নাকি কিছু বৌদ্ধ পণ্ডিতের আনাগোনা বেড়েছে, যাদের স্থানীয় কেউ চেনে না, আর তাদের আচার আচরণও অস্বাভাবিক। গোয়েন্দা তথ্য আছে মন্দিরের আড়ালে ওর ভেতরে নাকি অবৈধ অস্ত্র রাখার বাঙ্কার, হ্যান্ড বোমা বানানোর মেশিন স্থাপন, পাহাড়ের কিছু বিদ্রোহীর অস্ত্র সাপ্লাই এবং মাদক চক্র মাথা গুঁজে উঠেছে। এত কিছু জানা সত্ত্বেও ক্যাম্পে সেনা কি করছে স্যার? তারা তো ওই পরিবেশে অভ্যস্ত, তাদের মিশনের নাম তো বলুন। না সাব্বির, এখানেই কিছু একটা লুকিয়ে আছে। তারা সাধারণ কেউ নয়। সেনা সদস্যরা অভিযান চালাতে গিলেও ব্যর্থ হচ্ছে সেখানে। নাকি শয়তানগুলো স্যাটেলাইট কমিউনিকেশন লাইন স্থাপন করে পুরো পাহাড় নিয়ন্ত্রণ করছে। এত কিছু গোয়েন্দা বলছে, এটা কি বলেনি স্যার এই চক্রের মূল হোতা কে বা কারা এদের সেলটা দিচ্ছে? এটা জানা নেই সাব্বির, এটা তোমায় বের করতে হবে। ঠিক আছে স্যার, আমি আমার সর্বোচ্চ দিয়ে মিশন কমপ্লিট করার চেষ্টা করব। তাহলে হেলিকপ্টারের ব্যবস্থা করছি আমি, তুমি তোমার টিম নিয়ে রেডি হয়ে যাও। ঠিক আছে স্যার। আর হ্যাঁ সাব্বির, শোনো, মিশন সম্পর্কে তুমি আর আমি বাদে আমাদের কোনো সিনিয়র কর্নেল কিংবা ব্রিগেডিয়ার জেনারেলদের বলবে না। আমার মন বলছে সেনাবাহিনীর মাঝেই কিছু কিট লুকিয়ে আছে। আমিও জানি না স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন। ঘুটঘুটে অন্ধকারের মাঝে এক টুকরো আলো জ্বলছে। অন্ধকারের মাঝে ছোট্ট একটা চেয়ারে বসে আছে নিক্সন। জনাথনের ডান হাত, ওর সামনে দাঁড়িয়ে আছে স্টিফেন। নিক্সন ক্ষিপ্ত চোখে স্টিফেনের দিকে তাকিয়ে বলে ওঠে, স্টিফেন, এটা কি করে হলো? তোমাকে আমি বলেছিলাম না বাংলাদেশের বিমান টিকিট ঠিক করে রাখতে? বস শান্ত হন, আমাদের বাংলাদেশে যেতে হলে আগে থেকেই প্ল্যান করে রাখতে হবে। আমি খোঁজ নিয়েছি, ক্যাপ্টেন সাব্বির এখন মেজর জেনারেল। ওর সৈন্য সংখ্যা এখন 20,000-এরও বেশি। ওর সাথে পেরে উঠব না আমরা। আমাদের পারতেই হবে স্টিফেন, আমাকে জবাব দিতে হবে ওই বৃদ্ধ সিংহ জনাথনকে। আমার বুকে লাথি মারার সুদ আমি তুলবই। সাব্বিরকে সামনে পাওয়া মাত্রই কেটে টুকরো টুকরো করে ফেলব। বস আপনার মনের আশা পূরণ হবে। বান্দরবন চন্দ্রপাহাড় ট্রানজিট ক্যাম্পের পাশে আমাদের বৌদ্ধ মন্দিরের পাহাড় ঘেঁষা ঘাঁটিতে আমি আজ রাতেই রওনা দেব। ওখানে গিয়ে আমি পুরো পাহাড়কে অশান্ত করে ফেলব। আমি নিশ্চিত পাহাড়ে শান্তি ফেরাতে সাব্বির আসবেই। ভালো বলেছে স্টিফেন, শয়তানটা পাহাড়ে আসা মাত্র ওকে আমি টুকরো টুকরো করব। তুমি জাস্ট ওকে ধরে বেঁধে রাখবে, একদম ফুলের টোকাও দিবে না ওর শরীরে। ওকে বস, আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে বেরিয়ে পড়ো স্টিফেন। স্টিফেন কিছু বলতে যাবে, তাকে অন্ধকার ঘরে থাকা অ্যালার্মটা বিপ বিপ করে শব্দে কেঁপে ওঠে। নিক্সন স্টিফেনের দিকে আতঙ্কিত চেহারায় তাকিয়ে বলে, স্টিফেন তুমি বেরিয়ে পড়ো, আমাকে বস ডাকছে। স্টিফেন বেরিয়ে যায়। নিক্সন নিজেও এক দৌড়ে চলে আসে জনাথনের কক্ষে। জনাথন নেই। নিক্সন ফাঁকা কক্ষেই বলে ওঠে, বস আমি এসে গেছি। অমনি কালো পাথরের মেঝে দুভাগ হয়ে যায়। নিচ থেকে গম গম শব্দে বেরিয়ে আসে জনাথন দা শ্যাডো কিং। নিক্সন হাঁটু গেড়ে বসে সম্মান জানায়। এমন সময় জনাথনের ভারী কণ্ঠ ভেসে আসে, নিক্সন, তোমাকে আমি হুকুম করেছিলাম বাংলাদেশে চলে যেতে, তুমি আবারও আমার হুকুম অমান্য করেছ। মহামান্য বস, আমি আপনার হুকুম অমান্য করিনি, আমি বুদ্ধির আশ্রয় নিয়েছি। আমার ডান হাত স্টিফেনকে আমাদের অস্ত্র মজুত করে রাখা ঘাঁটিতে প্রেরণ করে দিয়েছি। আপনি শান্ত হন।
ওই পিচ্চি শয়তানকে ধ্বংস না করা পর্যন্ত আমি শান্ত হব না নিক্সন। ওই পিচ্চির ধ্বংস আমি দেখব। ওই পিচ্চি আমার স্বপ্ন পূরণে বাধা। আমি চাই পুরো পূর্ব এশিয়ায় রাজ করতে, দখলে নিয়ে এক নায়কতন্ত্র চালু করতে। নিক্সন, আপনার মনের আশা পূরণ হবে বস। আমাকে সময় দিন, আমি আপনাকে হতাশ করব না। নিক্সন, শয়তানটাকে জানিয়ে দাও আজ রাতেই ওকে ধ্বংস করার মিশন শুরু করতে যাচ্ছি আমরা। কেন বস? শয়তানটাকে না বলেই আক্রমণ করব আমরা। নিক্সনের বলা কথা শুনি জনাথন অট্টহাসি দিয়ে বলতে থাকে, জনাথন কাপুরুষ নয় নিক্সন, পেছন থেকে ছুরি আমি মারি না। সেই সাথে তোমার কথা সত্যি হোক নিক্সন, আমার মনের আশা পূরণ না হলে হয়তো তোমার মৃত্যু অবধারিত। এসো এখন। কথাটা বলার পর আবারও মেঝে দুবাক হয়ে যায়। জনাথন চেয়ার সহ ভূগর্ভের কক্ষে চলে যায়। নিক্সন হাঁপ ছেড়ে উঠে দাঁড়ায়, মনে মনে ক্ষোভ নিয়ে হেডরুম ত্যাগ করে নিজের কক্ষে চলে যায়। আর দ্রুত সাব্বিরের নাম্বারে একটা মেসেজ পাঠিয়ে শরীরটা এলিয়ে দেয় চেয়ারের সাথে। মনে মনে বলতে থাকে, শালা, বুড়ো হলেও সিংহের মতো শক্তি শরীরে রয়েই গেছে। বুকটা আমার ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। এর প্রতিদান শয়তান সাব্বিরকে দিতেই হবে। এদিকে সাব্বির সেনাপ্রধানের কক্ষ থেকে বেরিয়ে সোজা চলে আসে হোপদের কাছে। হোপ, আবির আর আশিক একসাথে ছিল। সাব্বির এগিয়ে এসে নিজের চেয়ারে বসে সবাই কথা বলা থামিয়ে সাব্বিরের দিকে মনোযোগ দেয়। সাব্বির খানিকক্ষণ সবার দিকে তাকিয়ে বলে ওঠে, হোপ, তোমাকে কেন এনেছি তো বুঝতে পারছো? জি স্যার, আমাকে আপনার সব ধরনের হ্যাকিং করে দিতে হবে। হ্যাঁ, ব্যাস এইটুকুই। শত্রুর ঘাঁটি, নেটওয়ার্ক জ্যামিং আর সিসিটিভি ক্যামেরা হ্যাক করে ফেলতে হবে। আর সেই সাথে তাদের ফোনের ম্যালওয়্যার সফটওয়্যার ইনস্টল করে গোপনে নজর রাখতে হবে। জি বস, পারবো। আবির, আশিক, তোমাদের কি করতে হবে তা তো জানোই। তবুও বলি, আবির তুমি টিম লিড দেবে, একপাশে ওপাশে আমি। আর আমরা আর গোপনে অভিযান চালাবো না, সবাই একসাথে শত্রুদের ধ্বংস করে ফেলবো। বস, আমরা কি আজই রওনা হব? হ্যাঁ, আজই রওনা হবো আমরা। জেনারেল স্যার হেলিকপ্টার রেডি করছে। ওকে স্যার, আমি একটু আসছি। এসো। আবির রুম থেকে বের হতেই ফোন দেয় নেহাকে। হ্যালো নেহা পাখি। হ্যাঁ আবির, বলো। আমি মিশনে বের হচ্ছি, কবে নাগাদ আবার ফোন দেবো জানি না। তুমি কোনো টেনশন করো না, কেমন? টেনশন তো হবেই আবির, আমি তো তোমার সাথে কাজ করেছি। আমার মনে সব সময় ভয় থেকেই যায়, তবুও কিছুটা ভরসা পাই সাব্বির স্যার আছে বলে। তুমি কি একাই যাবে মিশনে? না নেহা, স্যার যাবেন, আমি ক্যাপ্টেন হিসেবে থাকবো। ঠিক আছে, সাবধানে থেকো। আর হ্যাঁ, মাথা ঠান্ডা রেখো। উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে সাবধান। একটা ভুলের কারণে তোমার জীবন বিপন্ন হতে পারে। তুমি জলদি এসো মিশন থেকে। আমি আর আমাদের আগত সন্তান তোমার অপেক্ষায়। ইনশাল্লাহ খুব দ্রুত ফিরবো নেহা, ভালো থেকো। তুমিও ভালো থেকো। আবির ফোনটা কেটে দিয়ে শক্ত হয় ফিরে যায় মেজরি রুমে। ততক্ষণে সাবির হোপকে নিয়ে ল্যাপটপে মুখ গুজে নিয়েছে। আবির নিজেও গিয়ে তার পাশে বসে আর অবাক হয় হোপ মনিটরের দিকে তাকিয়ে একমনে কোড টাইপিং করতে দেখে। এত ভালো কোডিং টাইপিং করতে সে কখনোই দেখেনি। হোপ টাইপিং করতে করতে সাব্বিরকে বলে, স্যার, মেসেজটা এসেছে ভারতে মিজোরাম থেকে। তার মানে শত্রু ভারতের সেমিস্টারের মাঝেই লুকিয়ে আছে? হ্যাঁ স্যার, আপনাকে তো আমি বলেইছিলাম, এদের মেইন টার্গেটই হলো পূর্ব এশিয়াকে দখল করে শাসন করা। আর এটা করতে তারা সবচেয়ে ভয়ঙ্কর সাময়িক বাহিনী তৈরি করছে জঙ্গলের গহীনে, যেন তাদের কোনো দেশই ধ্বংস করতে না পারে। আমাকে মেসেজ তারা দিল কি করে? এ তো খুব সিম্পল স্যার, কাশেম বাঘার হয়ে কাজ করার সময় সেও আমাকে দিয়েছিল আপনার ফোন হ্যাক করতে। হোপের কথা শুনে আবির সাথে সাথেই বলে ওঠে, আচ্ছা, তার মানে তুমিই ছিলে সেই শয়তান যার কারণে স্যার আমায় ভীষণ বকছিলেন। সরি আবির, তখন আমি ব্ল্যাকমেলের শিকার হয়ে অমন অপরাধ করেছিলাম, দুঃখ পেও না। আচ্ছা ঠিক আছে। হোপ, তাহলে তুমি একটা কাজ করো, মেসেজকে পাঠিয়েছে এটা তুমি বের করে ফেলো। মেসেজ পাঠিয়েছে জনাথনের ডান হাত নিক্সন, দেখছেন না বস, মেসেজের শেষে এনকে লেখা। হোপের কথাই আবির মেসেজটা পড়ে মেসেজে লেখে, হা হা, কি ভেবেছিলি আমরা ধ্বংস হয়ে গেছি? তাহলে ভুল, আমরাও ভয়ঙ্কর হয়ে ফিরছি। তোকে আর তোর পরিবারকে ধ্বংস করতে এবারে লড়াইটা হবে সিংহের সাথে। দম থাকলে পরিবারকে রক্ষা করে দেখা, এনকে। ম্যাচটা পরে আবির তাকায় সাব্বিরের দিকে, আগের মতো সেই ভয়ঙ্কর রাগী চেহারা। সাব্বির থরথর করে কাঁপতে থাকে। হোপকে বলে, হোপ, ল্যাপটপ গুছিয়ে হেলিকপ্টারে গিয়ে বসো, আমি আসছি। শয়তানের বাচ্চাগুলো আমার পরিবারের দিকে চোখ তুলে তাকিয়েছে, এবার ওদের রক্ষা নেই, ওদের চোখ আমি উপড়ে ফেলবো। আবির, তুমি আসিক, রায়হান, মাহিনকে ঢেকে নিয়ে হেলিকপ্টারে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। আবির হোপকে নিয়ে বেরিয়ে আসে। সাব্বির ফোনটা বের করে কল দেয় তিশাকে। দুবার রিং হতে তিশা কল রিসিভ করে।
সাব্বির শান্ত কণ্ঠে বলেন, তিশা কি করছো? দুপুরে খাবার খেয়ে রেস্ট নিচ্ছি আর রাহার গল্প শুনছি। একটু সজাগ থেকো। আমার মনে হয় আমার অবর্তমানে বাড়ির ওপর বড় কোনো কিছু হতে পারে। মানে কি বলতে চাইছো তুমি সাব্বির? তেমন কিছু নেই, তুমি জাস্ট বেলকনিতে গিয়ে দাঁড়াবে না। আর হ্যাঁ, বাড়ির গেট লক করে রেখে দিতে বলো, যেন কেউ বাড়ি থেকে বের না হয়। পাগল হয়েছো? রাহা তাহলে স্কুলে যাবে কি করে? জীবন আগে তিশা, আমি ওদের হেড টিচারের সাথে কথা বলে নেব। তুমি জাস্ট বেলকনিতে গিয়ে দাঁড়াবে না, ঘরে থাকবে আর আমার দুটো আম্মুর সাথে গল্প করে কাটিয়ে দেবে। তুমি যা বলবে তাই করব পাগল। মিশনে বের হচ্ছি, সাবধানে থেকো আর দোয়া দরখাস্ত রইল। আমার দোয়ার সবটা জুড়ে তুমিই সাব্বির। সাবধানে মিশন শেষ করে এসো। আল্লাহ হাফেজ। সাব্বির ফোনটা কেটে দিয়ে ফোন দেয় সাইম চৌধুরীকে। ছেলের ফোন পেয়ে দ্রুত রিসিভ করেন তিনি। হ্যালো বাবা। বলো। আমার ফোনে একটা হুমকির মেসেজ এসেছে, তোমাদের ক্ষতি হতে পারে, এমনকি কিডন্যাপ হতে পারে। তাই বলছি আমি ফিরে না আসা পর্যন্ত গল্প ক্লাবে যেও না। ঠিক আছে, রাখছি। কলটা কেটে দিয়ে সাব্বির দ্রুত ডেস্কের ডয়ার থেকে নিচে রিভলভার লেজার বিম বের করে ছুটে বেরিয়ে আসে হেলিপোর্টে। সেখানে আগে থেকে দাঁড়িয়ে ছিল সেনাপ্রধান ওয়াকার। সাব্বির ওয়াকারকে স্যালুট করে বলতে যাবে, তার আগেই তিনি বলে ওঠেন, সাব্বির, মিশন কমপ্লিট করে না ফেরা পর্যন্ত তোমার বাড়ির চারিদিকে 100 জন সৈন্যকে মোতায়েন করে রাখা হবে। তোমার পরিবার নিরাপদ রাখা আমাদের দায়িত্ব। তুমি চিন্তামুক্ত হয়ে মিশন কমপ্লিট করে এসো। ওকে স্যার। সাব্বির হেলিকপ্টার উঠতেই টেক আপ করে। তীর বেগে ছুটে চলেছে হেলিকপ্টার। সাব্বির মনোযোগ দিয়ে তাকিয়ে আছে পাহাড়ের দিকে। বেশ বড় বড় পাহাড়, আর পাহাড়ের মাঝে একটা বৌদ্ধ মন্দির। সাব্বির মন্দিরটাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতেই রায়হানকে বলে, রায়হান, এটা দেখে রাখো। আমার মন বলছে এখানে জনাথনের কাউকে পেয়ে যাব। ওকে স্যার। এমন সময় আবির বলে ওঠে, স্যার, আমরা থাকবো কোথায়? আমাদের থাকার ব্যবস্থা কি হয়েছে? সাব্বিরের বেশ রাগ লাগে, তবু নিজেকে সামলে নিয়ে দাঁত চেপে বলে, আবির, তুমি মানসিকভাবে অসুস্থ। আমার মনে হয় ফিরতি ফ্লাইটে তোমার পুকুরে ফিরে যাওয়া উচিত। না না স্যার, আমার ভুল হয়ে গেছে। মিশনের সময় তোমার এইসব আজগুবি কথা শুনতে আমি বাধ্য নই। আমি অনুমান করছি তুমি তোমার স্ত্রী এবং অনাগত সন্তানকে নিয়ে চিন্তিত। হয়তো ভেবেছো তোমার কিছু হলে তাদের কি হবে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ পর ভরসা রেখে মিশনে থাকতে পারলে থেকো, না পারলে ফিরে যেতে পারো। সরি স্যার। সরি দিয়ে সমাধান হয় না আবির, কিছুটা মেধা খাটিয়ে দেখো। তুমি কি বলছো? এভাবে আরেকবার উল্টাপাল্টা প্রশ্ন করলে তোমার ইউনিফর্ম সরিয়ে ফেলবে। সুতরাং সম্পূর্ণ মনোযোগ দাও মিশনে। সাব্বিরের কথা বলার মাঝেই হেলিকপ্টার ল্যান্ড করে চন্দ্রপাড় ট্রানজিট ক্যাম্পে। সাব্বির হেলিকপ্টার থেকে নামতেই শীতল বাতাস এসে লাগে ওর শরীরে। মুহূর্তেই শিউরে ওঠে, তাকায় আশেপাশে। এমন সময় 38 ডিভিশনের জিওসি মাইন খান এগিয়ে এসে দাঁড়ায় সাব্বিরের সামনে। সাব্বির হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে নিজের টিমকে পরিচয় করিয়ে দেয়। মাইন খান থমথমে মুখে সবার সাথে কথা বলা শেষ করে সাব্বিরকে বলে, স্যার, আপনি একটু আমার সাথে আমার অফিসে আসুন, খুব জরুরি কথা ছিল। হোপ, তুমি তোমার কাজ শুরু করে দাও। আসিফ, স্নাইপার নিয়ে রেডি হতে শুরু করো, আমি আসছি। মুখোমুখি বসে আছে সাব্বির আর মাইন খান, দুজনের হাতেই চায়ের কাপ। মাইন খান চায়ের লম্বা চুমুক দিয়ে বলে, স্যার, পাহাড়ের অবস্থা ভালো না। রোজই নতুন মাত্রার বোমা বিস্ফোরণ হচ্ছে। এত বোমা বিস্ফোরণ, ক্যাম্পের সবাই আতঙ্কিত, না জানি কখন ক্যাম্পে বোমা নিক্ষেপ করে। দেখুন মইন খান সাহেব, আপনি একটু বেশিই ভাবছেন। তাদের নিয়ে যত ভাববেন নিজেকে ততই দুর্বল মনে হবে। আমাদের দেশটা খুবই ছোট, তার উপর পাহাড়ি এলাকায় এত দুর্গমতা যে পুলিশ আর্মি কেউ পৌঁছাতে পারবে না, শুধু স্থানীয় মানুষ ব্যতীত। আর এই কারণেই শত্রুগুলো এইসব অঞ্চলগুলোকে নিজেদের ট্রেনিং সেন্টার বানিয়ে ফেলেছে। আমি বারবার অভিযান চালিয়েছি, তবে প্রতিটা বাড়ি বৌদ্ধ মন্দিরে তেমন কিছু পাইনি, পুরো পরিত্যক্ত ছিল। সাব্বির মাইন খানের কথা শুনে হাসে আর বলে, খালি চোখে দেখলে খালি আর পরিত্যক্তই মনে হবে মইন সাহেব। আপনি এখন নীরব দর্শকের মতো চেয়ে চেয়ে দেখুন সামনে কি হতে চলেছে। হোপার আবির অ্যাডিক্টদের মাঝে বসে আছে। সাব্বির, মাহিন, রায়হান ঘুমে কাদা। হোপের চোখ স্থির মনিটরের দিকে। এমন সময় আবির বলে ওঠে, স্যার, ওখানকার জিওসি আপনাকে কি বললো? বলল তিনি অভিযান পরিচালনা করলেও মন্দিরের মাঝেই কিছু পায়নি, সবই নাকি পরিত্যক্ত ছিল। স্যার, পরিত্যক্ত তো উপরে মাত্র, আসল জিনিসগুলো তো মাটির নিচে। এই দেখুন, ল্যাপটির দিকে তাকিয়ে মন্দিরের নিচে কতগুলো মানুষের বডি দেখা যাচ্ছে। আবির চমকানোর ভঙ্গিতে ল্যাপটপের দিকে তাকায়। বেশ কিছু রেড ডট নাড়াচাড়া করছে। আবির বিস্ময়ের চাহনিতে সাব্বিরের দিকে তাকিয়ে বলে, অসম্ভব স্যার,
এই ল্যাপটপ কীভাবে মাটির নিচের বস্তু এমনকি মানুষের বডিও দেখাচ্ছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। শুনুন তবে ক্যাপ্টেন আবির, আমি প্রথমে থার্মাল ড্রোন উড়িয়েছি মাটির নিচের তাপমাত্রা দেখতে। এরপর HOPX-9 ট্যাকটিক্যাল সিস্টেম দিয়ে জিপিআর সেন্সর চালিয়ে দেখি মাটির 8 মিটার নিচে 6টা বডি সাইজ আকৃতি। সিসমিক নোট বসিয়ে একটু পরেই সামান্য কম্পাউন্ড রেকর্ড পাই, মানে অন্তত অনেকজন মানুষ জীবিত। আমার সিস্টেমে জিপিআর, থার্মাল, সিসমিক আর 3D ম্যাপিং সব একসাথে যুক্ত, তাই নিচে কারা আছে, কোথায় আছে সব ক্লিয়ার বুঝতে এবং দেখতে পাই। আবির হাঁ করে সাব্বিরের দিকে তাকায়। সাব্বির মিটিমিটি হেসে বলে, এভাবে হাঁ করে তাকে লাভ নেই আবির। এসব ব্যবস্থা করে দিয়েছে আমাদের সেনাপ্রধান। 30 লাখ টাকা লেগেছে এসব ডিভাইস নিয়ে আসতে। কিন্তু এসব আনলো কে স্যার? আর আপনি জানলেন বা কি করে? এই কারণে আমি মেজর জেনারেল হয়েছি আর তুমি ক্যাপ্টেন। এসব রিসার্চ না করলে এত দূর আসতেই পারতাম না আবির। আমাদের সেনাবাহিনীর মাঝে কিছু বিশ্বাসঘাতক রয়েছে, ওদের কারণেই আমরা আমেরিকা, রাশিয়া থেকে প্রযুক্তির দিক দিয়ে পিছিয়ে। বুঝেছি স্যার। হোপ, তবে কি করবে এখন? আমার কাজ শেষ। মাটির নিচের আন্ডারগ্রাউন্ড রুম আমি বের করে দিয়েছি এবং সেখানে লোক আছে, তাও পরিষ্কার। বাকিটা তোমাদের দায়িত্ব আবির। থার্মাল ড্রোনটাকে মন্দিরের চারিদিকে কয়েকবার চক্কর দিয়ে ল্যাপটপের দিকে তাকায়। ল্যাপটপে সাদা কালো 3D ফুটেজ ভেসে ওঠে। সেখানে দুদিকে ফাঁকা জায়গা, মানে দরজা, আর তার পাশে একটা গর্ত আকৃতির সুড়ঙ্গ, যে পুরনো কুয়ার মতো পরিত্যক্ত। স্যার, পেছনের দিকে একটা দরজা আছে, তবে ওটা নয়, ওর সামনেই পুরানো পরিত্যক্ত কুয়া আছে, যার গভীরতা 3 ফিটেরও কম। ওটাই হলো এই আন্ডারগ্রাউন্ড ঘাঁটিতে প্রবেশের মূল পথ। এছাড়া আর দ্বিতীয় রাস্তা নেই। গ্রেট হোপ, তুমি নজর রাখতে থাকো। আবির, তুমি গিয়ে মাহিনকে ডেকে নিয়ে আসো। আবির উঠে চলে যায়। সাব্বির হোপকে ফিসফিস করে বলে, হোপ, মঈন খানের ওপর নজর রাখো। আমার কেন যেন জিওসিকে সন্দেহ লেগেছে। মনে হচ্ছে এই মঈন খানই কোনো না কোনোভাবে সুবিধাভোগী। এই শয়তানগুলোর। ওকে মাইয়ার, আমি তার সাথে কথা বলার সময় তার র্যাঙ্ক ব্যাজে একটা চিপ লাগিয়ে দিয়েছি। এতে তার অবস্থান, এমনকি তার কথাও আমি শুনতে পারো। গ্রেট হোপ, আমি তোমার থেকে এমন কিছুই আশা করেছিলাম। সাব্বিরের কথা বলার মাঝেই ঘুমে ঢুলতে ঢুলতে এসে দাঁড়ায় মাহিন। সাব্বির কড়া চোখে মাহিনের দিকে তাকাতে মাহিন সোজা হয়ে যায়। সাব্বির ভুরু কুঁচকে কপট রাগী কণ্ঠে বলে, মাহিন, এসব কি? তুমি মিশনে এসেছো, ঘুমাতে নয়। এখানে 24 ঘন্টা চোখ কান খোলা রাখতে হবে। তুমি ঘুমাচ্ছ কেন? সরি স্যার, গত রাতে অনেক বেশি রিসার্চ করেছি তো, তাই আজ চোখ মেলে তাকাতে পারছি না। ভীষণ ঘুম পাচ্ছে। ঠিক আছে, ঘুমিও। তার আগে বলো তো, তোমার হাতে কি ধরনের বোমা আছে? আমার কারণে আস্তানা ধ্বংস করার মতো বোমা আছে, সেই সাথে শত্রুকে সেন্সলেস করে ফেলার ক্লোরোফোম বোম আর চারিদিকে ধোঁয়া তৈরি করার স্কোম বোম। এই সবগুলো সংমিশ্রণের কোনো বোমা বানাওনি তুমি মাহিন? আমাদের 3টার সংমিশ্রণে তৈরি করা বোমা দরকার, যা একই সাথে আন্ডারগ্রাউন্ড রুম ধ্বংস করবে, প্লাস শত্রু বেঁচে গেলেও পালানোর আগেই সেন্সলেস হয়ে যাবে। এটা বানানো সম্ভব স্যার, তবে আমাকে রাত পর্যন্ত সময় দিতে হবে। দেয়া হলো তোমাকে সময় মাহিন, যাও কাজে লেগে পড়ো। আবির, মাহিনকে সব রকমভাবে হেল্প করো। ওকে স্যার। মাহিন আবির বেরিয়ে যেতেই হোপ সাব্বিরের কানে একটা ইয়ারফোন গুঁজে দেয়। সাব্বির তীক্ষ্ণভাবে শ্রবণ করতেই বুঝে ফেলে মাইন খানের কণ্ঠ। হোক, এটা তো মঈন খানের কণ্ঠ। জি স্যার, মঈন খানের পোশাকে চিপ লাগিয়েছিলাম না, এতে ওর কথা আমরা শুনতে পারছি। সাব্বির কথা না বাড়িয়ে মনোযোগ দিয়ে কথা শুনতে থাকে। মাইন খান বলছে, কি বলছিস এইসব তৌহিদ? বস এমন সময় কাউকে পাঠাবে এখানে আমি ভাবতেই পারছি না। হেডকোয়ার্টার থেকে তো দুধর্ষ মেজর জেনারেলকে পাঠিয়েছে। তুই প্লিজ ম্যানেজ কর। এটা কোনোভাবেই সম্ভব নয়, আর কিছুক্ষণ পরেই বসের ডান হাত স্টিফেন এসে পৌঁছাবে। কিন্তু আসবে কোন দিক দিয়ে? রাস্তায় তো শত শত সেনাবাহিনী মোতায়েন করেছে মেজর সাহেব। মঈন, তুই এখনো পাগলই রয়ে গেলি। তোকে অত সব ভাবতে হবে না। স্টিফেনকে আমাদের ডেরায় আনার দায়িত্বে আমাদের। তুই তোর অ্যাকাউন্টে 10 লাখ টাকা পেয়ে যাবি। এখন কি করব তবে আমি? তুই এই মুহূর্তে কোনো অজুহাত দেখিয়ে ক্যাম্প ছেড়ে যা। স্টিফেন অনেক রেগে আছে, আমাদের হয়তো সরাসরি বোমা হামলা চালাতে বলতে পারে। তাছাড়া পাহাড়ের বিদ্রোহী কুকিচিন আর KNF এর কমান্ডার নাথান বোম ভীষণ রেগে আছে আর্মিদের উপর। আজ রাতেই বড় কিছু ঘটিয়ে দিব আমরা। ঠিক আছে, আমি এক্ষুনি ক্যাম্প ছাড়ছি। যা করবে সাবধানে। এই মেজর জেনারেল সাব্বির অসম্ভব দুধর্ষ, কোনো কিছুতে সন্দেহ করলেই খতম। এটা ওই চুনোপুটি কাশেম বাঘাকে পায়নি যে ক্লোরোফর্ম দিয়ে সেন্সলেস করে তুলে নিয়ে যাবে আমাদের। আমরা সব দিক দিয়েই প্রস্তুত।
শালাকে ছিন্ন ভিন্ন করে দেব। তুই পালা। কল কেটে যায়। সাব্বির সব শুনে মুচকি হাসে আর হোপের দিকে তাকিয়ে বলে, এটা কি ছিল হোপ? শোনার কথা ছিল শুধু মইনের কণ্ঠ, মোবাইলে বলা ওপাশে শয়তান তৌহিদের কণ্ঠ কেন শুনলাম যে? এটাই টেকনোলজি স্যার। এই চিপের দামই 1 লাখ টাকা। এটা সামান্য এক ফোঁটা পানির শব্দেও শোনাতে সক্ষম। তাহলে কি করতে হবে আমাদের বুঝছো? দ্রুত ক্যাম্প থেকে সেনা সরিয়ে নিতে হবে স্যার। মঈন খানকে যেতে দেওয়া, তবে পালিয়ে নয়, জেলে। হোপ না, মইন এখানেই থাকবে। ওর সুরেল হবে ছিন্নভিন্ন। মঈন খানের ভয়েসটা জেনারেল স্যারকে পাঠিয়ে দাও, আর নজর রাখো পুরো 100 কিলোমিটার এরিয়া আনছি। আসিফ, রায়হান আর আবিরের হাতে 3টা স্নেপার রিভলভার তুলে দিয়ে সাব্বির ঘুরে তাকায় মাহিনের দিকে। মাহিন বোমা বানাতে বিজি। সাব্বির গম্ভীর কণ্ঠে বলে, আসিফ, তুমি প্রফেশনাল স্নাইপার, তোমার নিশ্চয়ই টিম আছে। জি স্যার, আমার অনেক স্নাইপার বন্ধু আছে সেনাবাহিনীতে। তুমি তাদের নাম, ইউনিট নাম বলো আবিরকে। আবির, তুমি জেনারেল স্যারকে এখনই তাদের পাঠাতে বলো। আর রায়হান, তুমি এসো আমার সাথে। উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে মাহিন খানকে তারই অফিস রুমে। সামনে ক্লান্ত শরীরে রক্তবর্ণ চোখে তাকিয়ে রয়েছে সাব্বির বেঁকে যাওয়া লোহার পাইপ হাতে। মাহিন খানের পুরো শরীরে একটাও সুতো নেই। 4 হাত পায়ের প্রতি ইঞ্চিতে পিটিয়েছে সাব্বির। এমন সময় রায়হান নতুন লোহার পাইপ এনে সাব্বিরের হাতে দিতে সাব্বির উঠে দাঁড়িয়ে এগিয়ে যায় মঈন খানের দিকে। তারপর নিজের সমস্ত শক্তি দিয়ে কয়েকটা আঘাত করতে মঈন খান গগন ফাটানো চিৎকার করে বলতে শুরু করে, বলছি আমি বলছি স্যার, আমাকে আর মারবেন না। এটা আরো আগে বলতি, তাহলে এত কষ্ট পেতে হতো না। বল, কি বলবি? আমি শ্যাডো গ্যাংয়ের এজেন্ট। আমাকে মাসে মাসে 10 লাখ টাকা দেওয়া হতো, বদলে আমি তৌহিদকে অপারেশনে যাওয়ার আগে সব বলে দিতাম। বাহ, বেশ ভালো। আর একটা কথা জানিস তো, চোরের 10 দিন আর বাড়িওয়ালার মাত্র 1 দিন। সাব্বিরের কথা বলার মাঝেই হোফ এগিয়ে এসে বলে, স্যার, মঈন খানের ফোন এসেছে, কি করব? সাব্বির মঈন খানের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলে, তুই তো মারা পড়বি, এটা শিওর। যখন নিজেও মারা যাবি, তবে অন্যজন শয়তানকে বাঁচিয়ে কি করবি? কথা বল ওদের সাথে। শয়তান স্টিফেন কখন কোন দিয়ে আসবে জেনে আমাকে বল। কোনো চালাকি করবি তো তোর শরীর সবার আগে বোমার সাথে বেঁধে পাহাড় থেকে ছুড়ে ফেলবো। মঈন খানকে সোজা করিয়ে চেয়ারে বসিয়ে লাউড স্পিকারে দেয়। অমনি ওপাশ থেকে ভেসে আসে তৌহিদের কণ্ঠ, কিরে, তোকে না বললাম ক্যাম্প ছেড়ে ভেগে যেতে? তুই এখনো কেন ক্যাম্পে? দ্রুত পালিয়ে যা। আর আমাদের ঘাঁটির আশেপাশে ড্রোন উড়াচ্ছিস কেন? ড্রোন নামিয়ে ফেল বলছি। আমি ড্রোন উড়াচ্ছি না তৌহিদ, ঢাকা থেকে আসা মেজর সাব্বির উড়াচ্ছে। তাই বুঝি? ঠিক আছে, ওকে উড়াতে ড্রোন, এতে আমাদের কিছুই হবে না। ঘন জঙ্গলের মাঝে আমাদের খোঁজেই পাবে না। শোন, তুই দ্রুত পালিয়ে যা, ওখানে থাকিস না। স্টিফেন আসার পরপরই কিন্তু আমরা অ্যাকশন শুরু করব। সেই সঙ্গে KNF এর লিডার নাথান বোমও আছে। আমি সরাসরি তোমাদের ওখানে যাব তৌহিদ। পাহাড় থেকে পালিয়ে যেতে তো বহু সময় লাগবে। তোমাদের ওখানেই যাই। শালাদের হত্যা করার পর নিজেই মাথা ফাটিয়ে পড়ে থাকব। হেডকোয়ার্টার সন্দেহই করবে না। ঠিক আছে, তুই দাঁড়া, আমি লোক পাঠাচ্ছি। ড্রোন উড়ছে, সরাসরি আসতে পারবি না। ওকে। কলটা কেটে যায়। সাব্বির মুচকি হেসে মঈন খানের 2 হাঁটুতে দুটো আঘাত করে বেরিয়ে আসে। এদিকে ঘাটির লিডার তৌহিদ দ্রুত লোকজনকে পাঠিয়ে দেয় ক্যাম্পের দিকে। অমনি নাথান বোম বলে ওঠে, বস এসব কি করছেন? একটু পরেই তো লিডার আসবে, এদের নিচে পাঠিয়ে দিয়েছেন কেন? মঈনকে তুলে আনতে পাঠাচ্ছি। ওই শালা সাব্বির খুব ভয়ানক। মঈনের সাথে আমাদের সম্পর্ক আছে জানলেই খেল খতম করে দেবে। কিন্তু সব লোক চলে গেলে গাড়িতে আমি আর আপনি ছাড়া তো কেউ থাকবে না, রিস্ক হয়ে যায় না বস? এটা আন্ডারগ্রাউন্ড ঘাঁটি নাথান। তুমি KNF এর লিডার হয়েও এমন ভীতু জানতাম না তো। নিক্সন বসের সাথে কথা হয়েছে মিজোরামে বস। এই মেজর জেনারেল সাব্বির অত্যন্ত ভয়ঙ্কর, ওকে বিশ্বাস নেই? চুপ, আর একটাও কথা নয়। আমাদের CCTV ক্যামেরা আছে চারিদিকে, কাউকে আসতে দেখলেই পালাবো। স্টিফেন যে কখন আসবে, এখন চুপচাপ বসে বিয়ের খাও, আমিও খাই। খালি একটাবার বসের স্বপ্ন পূরণ হয়ে গেলেই আমরা রাজ করব পুরো এশিয়ায়, আমাদের কেউ আটকাতে পারবে না। সাব্বির হোপের পাশে বসে বসে ল্যাপটপে সে ঘাটি রেড ডটের দিকে তাকিয়ে আছে। 8 জন ছিল, এখন 2 জন। সাব্বির হোপের দিকে তাকিয়ে বলে, তার মানে মঈনকে নিতে লোক আসছে। হ্যাঁ স্যার, এখন কি করব? ওদের সার্ভার হ্যাক করে নাও, নেটওয়ার্ক জ্যামিং আর সিসি ক্যামেরাগুলো হ্যাক করে ফেলো। ওদের সন্দেহ হলে হবে হোক, ওদের শেষ দিন আজই। কথাটা বলে উঠে দেয় সাব্বির। হোপের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, নজর রেখো হোপ, আসছে। ক্যাম্প থেকে 1 কিলোমিটার দূরে
মঈন খানকে বসিয়ে রেখে বড় বড় গাছের আড়ালে লুকিয়ে আছে সাব্বির, রায়হান আর মাহিন। আশিক আর আবির স্নেপার নিয়ে গাছের নির্দিষ্ট জায়গায় বসে আছে। এমন সময় হোপের কণ্ঠ ভেসে আসে সাব্বিরের কানে। স্যার, অল ডান, সব হ্যাক করে ফেলেছি, এখন বাকিটা আপনাদের হাতে। সাব্বির চুপচাপ সামনে তাকায়। 6 জন এগিয়ে আসছে অন্যমনস্ক ভাবে। সাব্বির লোকগুলোর দিকে তাকিয়ে অবাক হয়। সবাই তাদের মতোই আর্মির পোশাকধারী। পরক্ষণেই বুঝতে পারে এরা KNF এর সদস্য। অনেকটাই চীনের লোকের মতো। সাব্বির জুতার মাছ থেকে লেজার বিম বের করে ব্লুটুথ ইয়ারফোনে বলে, আসিক, আবির, একটা গার্ডেডকে জীবিত রাখবে। ওকে স্যার। ফায়ার। সাব্বিরের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গেই পরপর 5 রাউন্ড গুলি করে আবির, আশিক। নিখুঁত নিশানা। মুহূর্তে 5টা লাশ পড়ে যায়। সাব্বির দ্রুত লেজার বিম অন করে। ভয়ানক রোশনি বাকি থাকা একজনের দুপায়ের মাঝে তাক করে টান দিতেই পা দুটো শরীর থেকে আলাদা হয়ে যায়। মুখ থুবড়ে পড়ে যায় সে। মাহিন আর রায়হান দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে লোকটার উপর। সাব্বির মুচকি এসে মঈন খানের চুলের মুঠি চেপে ধরে বলে, দেখলি তো কিভাবে শত্রুদের শেষ করতে হয়। তোর ভয় নেই, তোকে তুলে দেব সেনা প্রধানের হাতে। তিনি তোর বিচার করবে। এখন চল, সাহায্য করবি আমাদের। বেঁচে যাওয়া লোকটাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে রায়হান। ওর বলা পথ অনুসরণ করে সাব্বিররা পৌঁছে যায় পরিত্যক্ত কুয়ার সামনে। সাব্বির বেঁচে যাওয়া লোকটাকে ইশারা করতে সে অদ্ভুত এক ধরনের শব্দ করতে থাকে, অনেকটা কোকিল পাখির মতো। ঘাটিতে বসে বিয়ার খেতে ব্যস্ত ছিল নাথান, বোম আর তৌহিদ। হঠাৎ ইশারা পেয়ে তারা বেশ বিরক্ত হয় আর বলে ওঠে, আসার আর সময় পেল না। সিসিটিভি ফুটেজ এখন কালো হয়ে আছে কেন বস? এমনি হয়তো। চল দেখি, দরজা খুলি। বারবার এত ভারী পাথর নড়াচড়া করতে ভালো লাগে না। কথাটা বলে তৌহিদ আর নাথান বোম ভেতর থেকে ভারী পাথর সরিয়ে যেই সামনে তাকাবে, অমনি আবির আর আশিক ঝাঁপিয়ে পড়ে ওদের উপর। আশঙ্কিক এমন কিছু হবে ভাবতেই পারেনি ওরা। আর্মির দুর্ধর্ষ ট্রেনিং পাওয়া আশিক আবিরের সাথে পেরে ওঠেনি নাথান, বোম আর তৌহিদ। মটমট করে দুজনেরই হাতে পায়ের হাড্ডি মুড়মুড়িয়ে ভেঙে ফেলছে আশিক আর আবির। সাব্বির মুচকি হাসতে হাসতে হঠাৎ গর্জন করে বলে ওঠে, আমাকে টুকরো টুকরো করবি? চল, এবার দেখবি কে কাকে টুকরো টুকরো করে। নাথান, বোম আর তৌহিদ নির্বাক। তাদের ভাবনাতেই ছিল না এমন কিছু হবে। সাব্বির ইশারা করতে ঘাটির চারিদিকে লুকিয়ে থাকা একদল সৈন্য ছুটে আসে। সাব্বির ওদের মঈন খানকে বুঝিয়ে দিয়ে তৌহিদের চুলের মুঠি চেপে ধরে বলে, তাদের বস স্টিফেন আমাকে টুকরো টুকরো করবে। সমস্যা নেই, কাজটা উল্টো করে দেবো আমি। হোপ, শুনতে পাচ্ছ? জি বস। সিসিটিভি ক্যামেরা ওপেন করে দাও। সেই সাথে চারিদিকে হিউম্যান বডি দেখলেই জানাও আমায়। বস, 500 মিটার দূরে কিছু রেড ডট দেখছি। তারা দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে ঘাটির দিকে। ওকে, গেম ওভার নাও। লাইনে থাকো তুমি। আবির, আসিক, গো ফার্স্ট। নিজের পজিশন নাও। মাহিন, তোমার বোমগুলো বের করে ফেলো। রায়হান, এদের বেঁধে নিয়ে যাও ঘাটির মাঝে, আর সেখানেই সেন্সলেস করে রাখো। ওকে স্যার। মুহূর্তের মাঝেই ঘাটির চারপাশ ফাঁকা হয়ে যায়। সাব্বির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের দিকে আর হোপের কথা শুনতে থাকে। স্যার, ওরা এসে গেছে খুব কাছে। সেনাদের বলুন চারিদিক থেকে 500 মিটার রাউন্ড করে ঘিরে নিতে। তারা পজিশন নিয়ে ফেলেছে। হোপ, আর একটু সময় স্যার, তারপরই ওদের দেখবেন আপনি। হোপের কথা শেষ না হলেই দৌড়ের গতিতে হাঁটতে থাকা লোকজনকে আসতে দেখে সাব্বির মুচকি হাসে আর ইয়ারফোনে বলে, আবির, আসিক, সেনা পোশাক পরিহিত সবগুলো হেডশুট করে দাও। মাহিন, বোম বের করে ফেলো। আবির, আশিক আর মাহিন একসাথে বলে ওঠে, উই আর রেডি। সাব্বির ডান হাত তুলে ইশারা করতেই পরপর গুলির শব্দে কেঁপে ওঠে পুরো বন। পরপর হেডশুট করে মুখ থুবড়ে পড়ে যায় KNF এর সৈন্য। হঠাৎ এমন কিছু হবে ভাবতে পারেনি স্টিফেন। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। তবে যখন কাজ করতে শুরু করে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। সাব্বিরের রিভলভারের গর্জন করে ওঠে। পরপর দুটো গুলির শব্দ, নিখুঁত নিশানা। স্টিফেনের দুপায়ে বিদ্ধ করতে মুখ থুবড়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে মাহিন ছুড়ে মারে ক্লোরোফর্ম বোম। ক্যান্টনমেন্টের ইন্টেলিজেন্স সেলে ঝুলিয়ে রাখা হয়েছে মঈন খান, স্টিফেন, তৌহিদ আর নাথান বোমকে। সামনে লোহার পাইপ হাতে দাঁড়িয়ে আছে সাব্বির। পাশেই দাঁড়িয়ে আছে ওয়াকার। সাব্বির আর চোখে ওয়াকারের দিকে তাকিয়ে বলে, স্যার, এবার বুঝলেন তো এই মঈন খান বারবার অভিযান চালালেও কেন ওই বৌদ্ধ মন্দিরে বোম খুঁজে পায়নি? আসলে পরিত্যক্ত মন্দিরটা কখনো মন্দিরই ছিল না, জাস্ট ওটাকে মন্দিরের মতো গম্বুজ বানানো হয়েছিল। আর ওর নিচেই ছিল 6টা কক্ষ। সবগুলো কক্ষে পাওয়া গেছে KNF সহ কুকি চীনের সৈন্য পোশাক, সেই সাথে অত্যাধুনিক AK-47 রিভলভার সহ ভারী বোমা।
তোমাকে কি বলে আমি অভিনন্দন জানাবো ভাবছি সাব্বির। এতটা সুনিপুণ অভিযান পরিচালনা করা সত্যি তুমি ছাড়া অসম্ভব। নাথান বোম আর এই শ্যাডো গ্যাংয়ের সদস্য তৌহিদকে জনগণের সামনে গুলি করে দেওয়া হবে। স্টিফেনকে তুমি নিজের হেফাজতে নাও, আর দেশের সাথে বেইমানি করায় সেনা আদালত মঈন খানের যা শাস্তি দেয় তাই হবে। কথাগুলো বলে ওয়াকার চলে যায়। সাব্বির লোহার পাইপটা হাতে তুলে নিয়ে পশুর মতো স্টিফেনকে পেটাতে শুরু করে। এতটা অমানুষের মতো পেটাতে থাকে যে আঘাত কোথায় লাগছে সেদিকে তাকানোর সময় নেই। প্রতিটা আঘাত এতটা ভয়ঙ্কর যে মটমট শব্দে হাড্ডি ভেঙে যাওয়ার এক অসহ্যকর সাউন্ড, যা সহ্য করতে না পেরে আবির আশিক হোপটা বেরিয়ে গিয়েছে। সাব্বির একটানা 10 মিনিট অমানুষের মতো পিটিয়ে চোখ তুলে তাকায় স্টিফেনের দিকে। নাক মুখ এমনকি চোখ দিয়েও বেরিয়ে গিয়েছে রক্ত। শরীরের সমস্ত কোণা থেকে রক্ত ঝরছে। আবির স্টিফেনের মুখে গুজে রাখা টিস্যুর গোলা বের করতে স্টিফেনের শরীর কাঁপিয়ে নিঃশ্বাস নেয়। সাব্বির হি হি করে হাসতে থাকে। খুব তো শখ ছিল তোর আমাকে এখানে এসে কোপাবি, তো কোপাতে পারলি? স্টিফেন নিশ্চুপ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে সাব্বিরের দিকে। এতে রাগটা দ্বিগুণ হয় সাব্বিরের। মুহূর্তেই ওর চুলের মুঠি চেপে ধরে বলে, মুখ খোল, দ্রুত বল তোর বসকে কোথায় পাবো সেই শয়তানকে। স্টিফেন কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মিজোরামে নাথন বোমের বাংলোতে থাকে আমার বস নিক্সন। নিক্সন কি বাংলাদেশে আসবে? আমি জানি না সে আসবে কিনা, তবে তোমাকে সে মারতে আসবে। বাহ বাহ, আমায় মারতে আসবে? আর 2 চেলাকে তো শেষ করে দিলাম, তোকেও শেষ করে ফেলবো, চিন্তা করিস না। তোর থেকে অনেক তথ্য পেতে পারি, কিন্তু এখন আর ইচ্ছে হচ্ছে না কথা বলার। তোকে পরে কোনো এক সময় দেখে নেব, ততক্ষণে তোর চিকিৎসা হোক। অস্থির হয়ে পায়চারি করছে নিক্সন। শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গিয়েছে। থরথর করে কাঁপতে কাঁপতে হাতে তুলে নেয় বিয়ারের ক্যান। এমন সময় ওর সামনে ছুটে এসে দাঁড়িয়ে রবার্ট, নিক্সনের বাম হাত। নিক্সন কাঁপা কাঁপা কণ্ঠে বলে, রবার্ট, তুমি এই সময় এখানে? কিছু হয়েছে? বস, আমাদের বান্দরবান ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। তৌহিদ, নাথান, বোম, এমনকি স্টিফেন, কেউ ওই শয়তান মেজর জেনারেল সাব্বির তুলে নিয়ে গিয়েছে। সেই সাথে শত শত অস্ত্র গোলাবারুদ জব্দ করে নিয়ে গেছে। নিক্সন কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি খবর পেয়েছি রবার্ট, শয়তানটা এত ভয়ঙ্কর আমি ভাবতেই পারিনি। জিওসি মঈন খানকেও ধরে ফেলেছে। এখন কি করব বস? মাইন্ড গেম খেলতে হবে রবার্ট। এই মুহূর্তে তুমি সব ব্যবস্থা করে ফেলো, আমি বাংলাদেশে প্রবেশ করব। নিক্সনের কথা শুনে রবার্ট চলে যায়। নিক্সন বিয়ারের ক্যানে ঠোঁট ছোঁয়াতেই যাবে, অমনি সময় ওর ঘড়িতে বিপ বিপ শব্দ হতে শুরু করে। মুহূর্তে হাত থেকে বিয়ারের ক্যানটি মাটিতে পড়ে যায়। ভর্ত চোখে এগিয়ে যেতে থাকে বসের রুমের দিকে। জনাথনের সামনে মাথা নিচু করে হাঁটু গেড়ে বসে আছে নিক্সন। শরীরের প্রতিটা অঙ্গ থরথর করে কাঁপছে ওর, কেননা জনাথনের হাতে বিশাল বড় রামদা। দুজনে নীরব। এমন সময় জনাথনের গম গম কণ্ঠ কানে আসে নিক্সনের। নিক্সন, তুমি তাহলে ব্যর্থ হলে। আমাদের গ্যাংয়ের কিছু ইন্টেলিজেন্স সৈন্যকে আমি হারালাম। বলো তোমায় কি শাস্তি দেব? বস, আমি এখনো জীবিত আছি। আমার প্রতিটা রক্তের বিন্দু ফুটন্ত আগ্নেয়গিরির মতো ফুটছে। আমি এই মুহূর্তে আন্ডারগ্রাউন্ডে নামব, ধ্বংস করব আমি নিজ হাতে ওই শয়তানটাকে। আমাকে অনুমতি দিন। জনাথন হিমশীতল কণ্ঠে বলে, ঠিক আছে নিক্সন, এটাই তোমার শেষ সুযোগ, কাজে লাগাও। জয়ী হয়ে ফিরে আসো। মনে রেখো, জনাথন জয়ীদের মাথায় তুলে রাখে আর পরাজিতদের পায়ের তলায় পিষে ফেলে। এসো হে শ্যাডো গ্যাংয়ের গর্বিত সৈনিক। আবার গম গম শব্দে চেয়ার সহ ভূগর্ভের আন্ডারগ্রাউন্ড রুমে চলে যায় জনাথন। নিক্সন উঠে দাঁড়ায়, নিজের ঘরের দিকে ছুটে যেতে থাকে পাগলের মতো। শরীরের সমস্ত অঙ্গ কাঁপছে ওর। 2 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। সাব্বির ক্যান্টনমেন্টে নির্বাক হয়ে বসে আছে। পাশে হোপ পাগলের মতো ল্যাপটপে কিছু একটা খুঁজে চলেছে গত 2 দিন ধরে। এমন সময় হোপ ছুটে এসে দাঁড়ায় সাব্বিরের সামনে। সাব্বির চোখ তুলে তাকায়। হোপ উত্তেজিত কণ্ঠে বলে, পেয়েছি স্যার, আমি পেয়ে গেছি। কি পেয়েছো হোপ? স্যার, শ্যাডো গ্যাংয়ের অস্ত্র চোরাচালানের পথ আমি খুঁজে পেয়েছি, আর সাথে পেয়েছি জনাথনের ফেক শিপিং কোম্পানি। এই ফেক কোম্পানির মাধ্যমেই বাংলাদেশে অবৈধ অস্ত্র, এমনকি ভারী বিস্ফোরণ প্রবেশ করতে পারে। কি বলছো? চট্টগ্রাম বন্দর তো জাপানি লোক দ্বারা পরিচালিত হচ্ছে, সেখান থেকে বের হওয়া অসম্ভব। না স্যার, সবই সম্ভব। পুরো 2 দিন আমি সব তথ্য বের করে ফেলেছি। আপনার মনে নেই আমি বলেছিলাম এরা বিভিন্ন দেশ থেকে অস্ত্র আনে কম ঝুঁকিপূর্ণ এলাকা দিয়ে? তার মধ্যে চট্টগ্রাম বন্দর একটা।
তাই আমি জিরো ডে এক্সপ্লয়েট ব্যবহার করে চট্টগ্রাম বন্দরের লোকাল সার্ভারে ঢুকে দেখতে পাই একটি কন্টেনার যার সব ডেটা অদ্ভুতভাবে স্ক্র্যাম্বলড। কন্টেনার নাম্বার CX ডেল্টা 9981 এর অবস্থান, রুট ও মালিকানা সব গোপন করা হয়েছে। সাব্বির মনোযোগ দিয়ে হোপের কথা শুনে এরপর বলে ওঠে, কন্টেনার কি আসছে তা কোথায় এটা পৌঁছাতে পারে? আমি ওপেন সোর্স স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে থার্মাল সিগনেচার পরীক্ষা করে এই কন্টেনারে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হিট স্পাইক ধরা পড়েছে। এর মানে ভেতরে থাকা বিস্ফোরক C8 মিলিটারি গ্রেড, যেটা শ্যাডো গ্যাং আগেও ব্যবহার করেছে। এটা সরাসরি ঢাকার VIP কোনো জায়গায় বিস্ফোরণের সম্ভাবনা আছে। বন্দরে কি কেউ জড়িত কাউকে ধরতে পেরেছ? অবশ্যই স্যার, কন্টেনার ইনচার্জ রাশেদ খান, যে কিনা সরাসরি শ্যাডো গ্যাংয়ের সাথে যুক্ত, বন্দরের একজন হাই লেভেল অফিসার সেজে কাজ করছে, মূলত এই C8 বিস্ফোরক ভর্তি কন্টেনার হ্যান্ডেল করে। ঠিক আছে, একে আমি দেখে নিব। আর কেউ আছে কিনা দ্রুত বলো হোক। মুকুল দেওয়ান লোকাল মাফিয়া কানেক্ট, বন্দরের আশেপাশে শ্যাডো গ্যাংয়ের লোকজন সরবরাহ করেছে, মূলত নকনীয় গার্ড, ঘুষ খাওয়ানো আর ট্রাক ম্যানেজ করে। সাব্বির বেশ অবাক হয়ে বলে, তুমি এত কিছু জেনেছো কিভাবে হোক? আমি তোমাকে যত দেখেছি ততই অবাক হচ্ছে। স্যার, হ্যাকার হওয়াটাই একটা বিরাট সুবিধা। যে কোনো মুহূর্তে যে কারো বায়োডাটা ইজিলি জেনে ফেলতে পারি। তারপর বলো তো আর কে? এর সর্বশেষ যে হলো আলী নাকাটা, জাহাজের কন্টেনার ম্যানেজার, জাপানি বাংলা হাফ বিদেশি, অস্ত্র সরবরাহ আর বন্দর পারমিশন ডিজিটালি ক্লিয়ার করায় এই আলী। যেহেতু বন্দরটা অন্যদের হাতে, তাহলে তো সরাসরি ঢুকতে দেবে না। আমাদের কি করবে বলো তো? স্যার, দেশের জন্য হুমকি স্বরূপ আমার কাজ হলেই দেশের সেনাবাহিনীর কাজ তা রুখে দেওয়া, এসব নিয়ম তখন চলে না। সাবাস হোক, আমার মনের কথা বলেছ। এখন বলো, কন্টেনার ভিড়ছে বন্দরে? ট্যাগ করেছি স্যার, বেশ অসুবিধা হচ্ছে বন্দরের সার্ভার। মনে হচ্ছে কেউ অ্যান্টিভাইরাস পুশ করে আমার তথ্য জানতে চেষ্টা করছে। তুমি জাস্ট এটুকু বলো হোক, কন্টেনার কি ভিড়ছে বন্দরে? জি স্যার, এটাও ট্যাগ করে ফেলেছি। এটা কোথায় আছে অলরেডি রায়হান মাহিনকে আমি ওখানে পাঠিয়ে দিয়েছি। অসাধারণ তোমার বুদ্ধি হোক। তুমি থাকো, আমি বেরিয়ে পড়ছি। শয়তানগুলোকে পুরো শেষ করে তবেই ফিরবো। কথাটা বলেই সাব্বির হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে। পরপর ছুটে চলেছে 5টা আর্মির জিপ। সবার সামনে গাড়িটা সাব্বির ড্রাইভ করছে তীর বেগে। এদিকে অন্ধকার রুমের মাঝে পায়চারি করছে নিক্সন। এমন সময় রবার্টের আগমন। নিক্সন রবার্টকে দেখে হুঙ্কার ছাড়ে, রবার্ট, তোমার এত বড় সাহস, তুমি আমাকে অপেক্ষা করাও? সরি বস, একটু দেরি হয়ে গেল। প্লেনের টিকিট ম্যানেজ করতে দেরি হয়ে গিয়েছে। এতক্ষণে হয়তো বন্দরে জাহাজ নোঙর ফেলেছে, ওদিকে সব ব্যবস্থা করে রেখেছ তো? জি বস, পুরো বাংলাদেশে আমাদের ব্যাঙের লোক বাড়াপূর্ণ। বন্দরের ইনচার্জ, ম্যানেজার আর ওর আশেপাশের লোকাল মাফিয়া মুকুলকে ঠিক করে রেখেছি। ওরাই সব ঠিকঠাক ট্রাকে তুলে দিবে। সাবাস রবার্ট, এবার ওই শয়তানের বাচ্চা সাব্বির আমার হাত থেকে কিভাবে বাঁচে আমি দেখব। এমন বনো পাঠিয়েছি যা সরাসরি ওর বাড়ি উড়িয়ে দিবে, ও সহ ওর পুরো বংশ নির্বংশ করে দিব। তাহলে বস চলুন বেরিয়ে পড়ি। চলো, আমি নিজ হাতে ট্রাক চালিয়ে যাব ওই শয়তানের বাড়ির সামনে। ভাবতে আমি নাচতে ইচ্ছা করছে। আর একটা দিন, একটা রাত, তারপরই শয়তানটা দুনিয়া থেকে বিদায় নেবে। রাত 3টা। বন্দরে কর্মীর পোশাক পরে প্রবেশ করে সাব্বির, আবির, আশিক আর রায়হান। মাইন বাহিরেই লুকিয়ে থাকে খুব সাবধানে। সাব্বির চারপাশে নজর বোলাতে থাকে। শত শত কন্টেনার। এমন সময় হোপের কণ্ঠ ভেসে আসে, স্যার, আমার কথা মতো এগিয়ে চলুন। আপনি সোজা গিয়ে 10 পা বামে গেলেই পেয়ে যাবেন সেই কন্টেনার। আমি বেশ অসুবিধা অনুভব করছি। মনে হচ্ছে এখনও বন্দরে নেটওয়ার্ক জ্যামিং করে রাখা হয়েছে। রিল্যাক্স হোপ, আমি আছি। বাইরে দাঁড়িয়ে আছে শতখানিক সৈন্য, কেউ পালাতে পারবে না। আর তুমি তো ছবি দেখিয়েছো, ট্রেনটাকে জীবিত ধরবো। ওকে স্যার, আপনি নিশ্চিন্তে এগিয়ে যান। সিসি ক্যামেরা হ্যাক করে আমি আগের 2 ঘন্টার ফুটেজ চালু করে রেখেছি। বন্দরের কন্টেনার রুমে বসে আছে আলী নাকাটা। সে বন্দরের ম্যানেজার, হলো হ্যাকিংয়ে পারদর্শী। বারবার অচেনা কেউ CX ডেল্টা 9981 কন্টেনারের তথ্য যাচাই করতে চেষ্টা করার সন্দেহ জাগে। সে দ্রুত নেটওয়ার্ক জ্যামিং করতে গিয়ে পুরো কম্পিউটার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে হোপের কাছে। মুহূর্তে সে আতঙ্কিত হয়ে লোকাল মাফিয়া মুকুলকে লোকজন নিয়ে আসতে বলে বন্দরের ভেতরে। আগে থেকেই অপেক্ষায় থাকা মুকুল দ্রুত ট্র্যাক নিয়ে ভেতরে আসতে থাকে। গভীর রাতে ট্র্যাকের শব্দ আর হেডলাইটের আলোয় সাব্বির গেটের দিকে তাকায়। 10 জন লোক ট্র্যাকের সামনে হেঁটে আসছে। সাব্বির তাদের দিকে তাকিয়ে মুচকি এসে এগিয়ে যায়। অমনি মুকুল বলে ওঠে, এই শালা, CX ডেল্টা 9981 নাম্বারের কন্টেনারটা গাড়িতে তুলে দে জলদি। সারা রাত অপেক্ষায় থাকবো নাকি?
ম্যানেজার বলছে কন্টেনার তুলে দিতে। সাব্বিরের মুখ থেকে কথাটা শোনা মাত্রই মুকুল ঠাস করে সাব্বিরকে থাপ্পড় মেরে বিচ্ছিরি কয়েকটা গালি দিয়ে বলে, আমি এই এলাকার ডন, কিসের তোদের ম্যানেজার? দ্রুত তুলে দিবি, নয়তো তোকে পুঁতে রেখে দেবো রে। মুকুলের হাতে থাপ্পড় খেয়ে সাব্বিরের ফর্সা গালটা যতটা না লাল হয়েছে তার চেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে সাব্বিরের চোখ দুটো। বাহিরে হাঙ্গামার শব্দ শুনে ততক্ষণে ছুটে এসেছে ম্যানেজার আলী নাকাটা। সাব্বির আলী নাকাটার দিকে তাকায়। হাফ জাপানি হাফ বাংলাদেশি একটা ফর্সা বর্ণের লোক। আলী নাকাটাও ততক্ষণে সাব্বিরের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আমতা আমতা করে বলে, এই কে তুই? এত রাতে বন্দরের ভেতরে কি করছিস? এত রাতে তো কোনো কর্মী বন্দরের ভেতরে থাকে না। সাব্বির নাকাটার কথা শুনে অট্টহাসিতে মেতে ওঠে। ততক্ষণে মাহিন বাইরে অপেক্ষায় থাকা সবগুলো সৈন্যকে নিয়ে চোখের পলকে ঘিরে ফেলেছে ওদের। মিনিট পাঁচেক হাসার পর সাব্বির আবির আশিককে ইশারা করে রাশেদ খানকে তুলে নিয়ে আসতে। আলী নাগাটা আর মুকুল ততক্ষণে বুঝে গেছে কি হতে চলেছে। তাদের আরো আতঙ্কিত করতে সাব্বির হঠাৎ গর্জন করে ওঠে, দুহাতে টিপে ধরে মুকুল আর আলীর গলা, তারপর চিৎকার করে বলে, মুকুল, তুই এলাকার ডন হয়েছিস, চল কন্টেনার তোর ডনগিরি আমি ছুটিয়ে দেব। আর জাপানি আলী নাকাটা, তুই তো হ্যাকার হয়েছিস, তুই জাপানি এসবে থাকবি না, চল তোর এই ফর্সা তোদের আলতা চেহারা আমি ফাটিয়ে ফেলবো। ততক্ষণে আবির আশিক তুলে এনেছে বন্দরের ইনচার্জ রাশেদ খানকে। সাব্বির অদ্ভুত চোখে রাশেদ খানকে দেখে বলে, সব খুলে নাদুস নুদুস আবির, আজ এদের মাংস খুলে নেব আমি, নিয়ে যাও এদের। সাব্বিরের হুকুম পেয়ে আবির আশিক সবাইকে নিয়ে চলে যায়। সাব্বির রায়হানকে ডাকে আর বলে, রায়হান, কন্টেনারটা খুঁজে বের করে গাড়িতে লোড করে ক্যান্টনমেন্টে নিয়ে আসো। ততক্ষণে আমি এদের থেকে জেনে নেব কোথায় নিয়ে যেত এই কন্টেনার। টানা 10 দিন সাব্বিরের সাথে কথা হয় না তিশার। মনমারা হয়ে বসে আছে বিছানায়। এমন সময় নাজিয়া চৌধুরী এগিয়ে এসে বসেন তিশার পাশে। তিশা নাজিয়া চৌধুরীকে দেখে জড়িয়ে ধরেন, ফুপিয়ে কেঁদে ওঠেন। নাজিয়া চৌধুরী সান্ত্বনা দিতে বলেন, আরে মা, কাঁদছিস কেন? কিছু হয়েছে তোর? তোমার ছেলেটা খুব বাজি আম্মু। আমি কেমন করে কি করছি আজ 10টা দিন হলো খোঁজ নেয় না। তুমিই বলো, আমার কি ইচ্ছে করে না আমার জামাইয়ের সাথে কথা বলতে? মা, সাব্বির কিন্তু বলেই গেছে মিশন শেষ করে এসে তোকে সময় দেবে। এত উতলা হোস না, আমরা তো আছি। বাইরে চল, রাহেলা আপা একটু সুস্থ হয়েছে, তোর সাথে কথা বলতে চাচ্ছে। তিশা দ্রুত উঠে পা বাড়ায় রাহেলা বেগমের ঘরের দিকে। রাহেলা বেগম বসে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। এমন সময় কারোর উপস্থিতি টের পেয়ে তাকান দরজার দিকে। তিশা দাঁড়িয়ে আছে। তিশাকে দেখে রাহেলা বেগম মুচকি হাসেন আর বলেন, ওখানে দাঁড়িয়ে আছিস কেন মা? ভেতরে আয়, আমার পাশে এসে বস। তিশা রাহেলা বেগমের পাশে গিয়ে বসে। রাহেলা বেগম পরম মমতায় তিশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি শুনেছি মা, তুই আমাদের পাগলটাকে অনেক মিস করছিস। এই সময় এমন হয়, অত চিন্তা করিস না। আমার মন বলছে সাব্বির খুব তাড়াতাড়ি ফিরবে। তিশা রাহেলা বেগমকে দুহাতে জড়িয়ে ধরে বলে, তুমি ঠিক বলছো তো আম্মু? ও খুব তাড়াতাড়ি আসবে? হ্যাঁ রে মা, মায়ের মন যা বলে তা সত্যি হয়। এমন সময় নাজিয়া চৌধুরী ভেতরে প্রবেশ করে বলেন, আপা, ওকে এসব বলো না। মেয়েটা সেই ছোট থেকেই আমাদের সাব্বিরের পাগল বলতে পারো। পাগলটাকে ভালোবেসে একেবারে গোল লাগিয়েছে। এই প্রেগনেন্সির সময় যে বেশি বেশি নামাজ পড়তে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, মেয়েটা ভুলেই গেছে। সে শুধু ভাবছে তার স্বামী কখন আসবে। এটা স্বাভাবিক আপা, আমিও অমন ছিলাম। মা তিশা, তুই বিছানায় শুয়ে মনোযোগ দিয়ে আমার আর নাজিয়া আপার কোরআন তেলাওয়াত শোন, দেখবি মন ভালো হয়ে যাবে। সেই সাথে নেককার সন্তানের আম্মুও হতে পারবি। আর তোমরা বুঝি দাদি হবে না? তা তো হবই রে তিশা, এখন শুয়ে থাক, আমাদের কোরআন তেলাওয়াত করতে দে, আবার শুরু করো। নাজিয়া চৌধুরী আর রাহেলা বেগম কোরআন তেলাওয়াত শুরু করে। তিশা সম্পূর্ণ মনোযোগ দিয়ে তা শুনতে থাকে। ক্যান্টনমেন্টের ইন্টেলিজেন্স রুমে ঝুলিয়ে রাখা হয়েছে রাশেদ, মুকুল আর আলী নাকাটাকে।
সবের শরীরে একটা কাপড়ের টুকরো নেই, পা থেকে মাথা পর্যন্ত আঘাতে চিহ্ন। 3 ঘন্টা একটানা পিটিয়ে সাব্বির রাশেদ খানের চুলের মুঠি টেনে ধরে বলে, রাশেদ, কন্টেনারটা কোথা থেকে এসেছিল? ভারত থেকে। এর বেশি আমি কিছু জানি না স্যার। আমি শুধু টাকার বিনিময়ে গোপনে খালাস করে দিতাম। আপনি আলী নাকাটাকে বলুন, সে ম্যানেজার। আলী নাকাটা দ্রুত বলতে থাকে, আ আ আ আমি জানি স্যার, সব জানে এই মাফিয়া মুকুল। এই আমাদের ম্যানেজ করছিল 10 লাখ টাকা দিয়ে। সাব্বির হো হো করে হাসতে হাসতে এগিয়ে গিয়ে মুকুলের চুলের মুঠি চেপে ধরে বলে, সবে দেখি তোর উপর দায়ী দিল। বল, তুই এই কন্টেনার কোথায় নিয়ে গিয়ে পৌঁছে দিতে? মুকুলকে সাব্বির সবচেয়ে বেশি মেরেছে বিদায় সেন্সলেস অবস্থা, ওর প্রায় কথা বলতে পারছে না। এমন সময় আবির বলে ওঠে, স্যার, মুকুলের ফোনে একটা মেসেজ এসেছে, দ্রুত এগিয়ে আসুন। সাব্বির এগিয়ে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে মেসেজ দেখে একটা ঠিকানা, তাও আবার ক্যান্টনমেন্ট থেকে কিছুটা দূরে, সাব্বিরের বাড়ির 10 মিনিট আগে। মনে মনে হাসে সাব্বির আর বলে, এই তাহলে ব্যাপার। আবির, ট্রাকটা আমার বাড়ির 10 মিনিট আগে রেখে আস্ত শয়তানগুলো একেবারে পুরো পরিবারকে শেষ করার মতলবে ছিল। কি বলছেন স্যার? হ্যাঁ আবির, দেখো শেষ লেখা আছে, গাড়িটা সেখানে রেখে চলে যেতে। তার মানে অন্য কেউ এসে গাড়িটা চালাবে। জি স্যার। সাব্বির অদ্ভুত ভঙ্গিতে হাসতে হাসতে বলে, তাহলে খেলাটা জমে গিয়েছে আবির, চলো খেলাটা আমার স্টাইলে শেষ করি। ভোররাতে সাব্বির গাড়ি নিয়ে বাসায় পৌঁছায়। ফজরের নামাজ পড়ে 2 মায়ের সাথে সাব্বির নাস্তা বানাচ্ছিল। সেই সময় সাব্বিরের গাড়ি আসবে, তিশা সব ফেলে ছুটে আসে দরজা খুলতে। মুখোমুখি দাঁড়িয়ে আছে সাব্বির, তিশা। সাব্বিরের চেহারায় হাসি আর তিশার চেহারায় বিস্ময়কর চাহনি। সাব্বির এগিয়ে এসে তিশাকে হালকাভাবে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, কিভাবে বুঝলাম আমি এসেছি? তিশা সাব্বিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, জানি না কিভাবে বুঝেছি, তবে আমার মন বলছিল তুমি আসবে। আম্মুও গতকাল বলেছিল তুমি আসবে। তাহলে দেখো, আমি সত্যি সত্যি এসে গেছি। ততক্ষণে সাব্বিরের আম্মুরা আর বাবারাও এসে হাজির। রাহা নেই, রাহাকে হোস্টেলে রেখে এসেছে গোপনে, যাতে পড়াশোনার ক্ষতি না হয়। সাব্বির তাদের সাথে কথা বলে দ্রুত সায়েম চৌধুরীকে বলে, বাবা আমি আবার যাব, তোমাকে বলেছিলাম না তোমাদের ক্ষতি হতে পারে। আচ্ছা তাই তো, হ্যাঁ বলেছিলি। সেটা কিভাবে করবে তা জানতাম না, আজ জেনে গেছি তাই এলাম। তোমরা থাকো, আমি একটু পরে আসছি। কথাটা বলেই সাব্বির কোমর থেকে রিভলভার বের করে বাসা থেকে বের হয়ে যায়। ভোর রাতে ঢাকা পৌঁছাতেই নিক্সন রবার্টকে নিয়ে ছুটে আসে সাব্বিরের বাড়ির সামনে রাখা কন্টেনার লোড করা ট্রাকের কাছে। আর সে চমকে যায়, সাথে খুশি হয় কোনো সেনাবাহিনীকে না দেখে। হাসাহাসি মুখে রবার্টকে বলে, এ কি রবার্ট, কোনো সেনাবাহিনী নেই? বেশ ভালোই হলো বস, গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, এমন কোনো নাটকই করতে হলো না। চাবিটা বের করুন, কন্টেনার খুলে বোমাটা সক্রিয় করি। হ্যাঁ এই না। রবার্ট চাবি নিয়ে কন্টেনারের দরজা খুলতেই হিংস্র বাঘের মতো আবির, রাহেন, মাইনার 20 জন সৈন্য ঝাঁপিয়ে পড়ে নিক্সন আর রবার্টের উপরে। হিংস্র সিংহের মতো ছিঁড়ে ফেলে রবার্ট আর নিক্সনকে। ততক্ষণে সাব্বিরও এগিয়ে এসেছে আর আবিরকে বলে ওঠে, আবির থেমে যাও, শয়তানগুলো আমার পরিবারের উপর হামলা করতে চেয়েছিল, ওদের আমি বুঝে নিচ্ছি। আবির মুচকি হেসে তাকায় নিক্সন আর রবার্টের দিকে। নিক্সন আর রবার্টও অদ্ভুতভাবে সাব্বিরের দিকে তাকায়। ক্যান্টনমেন্টের ফায়ারিং জোনে পরপর ঝুলিয়ে রাখা হয়েছে তহিদ, নাথান, বোম, স্টিফেন, রাশেদ খান, মুকুল আর আলী নাকাটা। রবার্ট আর নিক্সনকে ওদের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে শতাধিক সৈন্য। সাব্বির মুচকি হাসতে হাসতে এগিয়ে গিয়ে নিক্সনের চুলের মুঠি চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এরপর তোর বসের পালা। কথাটা বলে সাব্বির সরে আসে ওদের সামনে থেকে। মুহূর্তে আবি গর্জন করে বলে ওঠে, ফায়ার। সঙ্গে সঙ্গে শত শত রিভলভার থেকে বেরিয়ে যেতে থাকে বুলেট। প্রতিটা বুলেট ঝাঁঝরা করে দেয় শত্রুদের দেহ। গাঢ় অন্ধকার রুমে বসে মোবাইলে ভিডিওটা দেখে মুচকি হাসে জনাথন, আর তাতে দাঁত চেপে হুঙ্কার ছেড়ে বলে, সাব্বির, তুই আমার ডান হাতকে ধ্বংস করে দিয়েছিস, তবে ভুলে যাস না আমার বাম হাত আর আমি এখনো জীবিত। তোকে শান্তিতে থাকতে দেব না। এবার তোর সঙ্গে দেখা হবে আমার, খুব শীঘ্রই দেখা হবে। তোমরা চাইলে সিজন 4 নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ সিজন 3 এনজয় করো।